আমরা তাহলে এসইওর ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, এসইও মানে এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাকে কেন বলা হয়? আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, যেই জায়গায় গিয়ে সার্চ করি মূলত ওই যে যেই বক্সে গিয়ে সার্চ করতেছি বা যেই টুলসের মাধ্যমে আমরা সার্চ করতেছি, এইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। ওকে। আর এইটাকে তাহলে অপটিমাইজেশন কেন বলা হচ্ছে? অপটিমাইজেশন বলা হচ্ছে এই কারণে যে ওই সার্চ ইঞ্জিনে কেউ কিছু সার্চ করলে আমার পেজ বা আমার ওয়েবসাইটটা যেন সবার সামনে চলে আসে, সেই কাজগুলোই আমরা করি। এই জন্যই এটাকে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কোনো ওয়েবসাইটকে গুগলের শেষের দিক থেকে একেবারে শুরুর দিকে নিয়ে আসার যে প্রসেস বা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয় বা সংক্ষেপে এসইও বলা হয়। ওকে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কি? আবারও বলি, গুগলের একেবারে শেষের দিক থেকে শুরুর দিকে কোনো ওয়েবসাইটকে নিয়ে আসার যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকেই এসইও বলা হয় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। এখন গুগলের শেষের দিকে বলতে কি? গুগলের শেষের দিকে বলতে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, সার্চ করার পরে আমরা গুগলে দেখতে পারি যে অনেকগুলা পেজ চলে আসে। আমরা যখন প্রথম কিছু সার্চ করি, প্রথম আমরা যে রেজাল্টগুলো দেখি সেটা হচ্ছে আমাদের ১ নাম্বার পেজ, গুগলের ১ নাম্বার পেজ। আমি যদি একটু গুগলে চলে যাই, এখানে আমি সার্চ করলাম, এখানে আমি অরেঞ্জ লিখে সার্চ করলাম। এখন অরেঞ্জ লিখে সার্চ করার পরে আমার এখানে বেশ কিছু ওয়েবসাইট আসছে। এইখানে প্রথম যে পেজটা আসছে এটা হচ্ছে আমাদের 10টা রেজাল্ট আসছে। এই প্রথম পেজে আমাদের 10টা ওয়েবসাইটের রেজাল্ট আসছে। এখন 10টা ওয়েবসাইটের রেজাল্টের মধ্যে এই যে প্রথমে একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে orange.com। এরপরে হচ্ছে কি, আহ, এইখানে আরো একটা ওয়েবসাইট আছে, এরপরে হচ্ছে আরো বাকি ওয়েবসাইটগুলো আছে। এখন কথা হচ্ছে যে এইখানে এই যে প্রথমে orange.com এই ওয়েবসাইটটা কেন সবার প্রথমে আসলো? বাকি যে 9টা আছে এই 9টার মধ্যে কোনোটা কেন একেবারে 1 নম্বরে আসলো না? এই যে কাজগুলা এই যে সামনে চলে আসছে, এই orange.comটা যে সামনে চলে আসছে, এটা মূলত এসইওর কারণে আসছে। মানে এই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি পরিমাণে এসইওর কাজ করছে এবং সবচেয়ে বেশি নিয়ম কানুন মেনে কাজ করছে, যার কারণে এই ওয়েবসাইটটাই একেবারে 1 নম্বরে চলে আসছে। বাকি যেগুলো আছে এইগুলাও যে খারাপ করছে তা না, কারণ এই যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলা গুগলের প্রথম পেজে আছে, প্রথম পেজে থাকা মানেই সে ভালো কাজ করছে। এখন ডাজন্ট ম্যাটার সে 1 নম্বরে আছে নাকি 10 নম্বরে আছে, ঠিক আছে? তবে 10 নম্বর থেকে 1 নম্বরে আসার জন্য অনেক কাজ আছে। এই কাজগুলো হচ্ছে অনেক মানে চ্যালেঞ্জিং কাজ। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমাদেরকে 1 নম্বরে আসার চেষ্টা করতে হবে। তবে আমরা যদি প্রথম 1 নাম্বার পেজে থাকতে পারি, এটাও আমাদের জন্য র‍্যাঙ্ক। ঠিক আছে? 1 নাম্বার পেজে আসতে পারলেই আপনি বায়ারকে বোঝাইতে পারবেন যে হ্যাঁ আমি এসইও করছি, আপনার ওয়েবসাইট এখন গুগলের ফার্স্ট পেজে আছে। ঠিক আছে? আর এই যে পেজটা, এইখানে যে পেজটা শো করতেছে, গুগলের যে পেজটা শো করতেছে, এই পেজের নাম হচ্ছে SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে। SERP মিনিং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তাহলে এইখানে দেখেন, আমি যদি আহ, কোনো ওয়েবসাইট খুঁজে বের করতে চাই যে আমি কি করব, আমি এসইও সার্ভিস দিব, সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? আমার এখন তাহলে লিড জেনারেট করা উচিত যে আমি কাকে এসইও সার্ভিসটা দিব। আমার তো কাস্টমার নাই, আমার তো ধরা কোনো ক্লায়েন্ট নাই। তাহলে আমার কি করতে হবে? অনলাইনে আমার ক্লায়েন্ট খুঁজতে হবে। ক্লায়েন্ট খুঁজতে গেলে তখন আমার কি করতে হবে? এই যে অরেঞ্জ লিগে সার্চ করছি, অরেঞ্জ লিগে সার্চ করার পরে প্রথম পেজে যেই ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো আমার লিড না। এই ওয়েবসাইটগুলো অলরেডি ভালো র্যাঙ্কিংয়ে আছে, অলরেডি তারা ভালো করতেছে। তাহলে তাদের সাথে আমি সারাদিনও যোগাযোগ করে তাদের কাছ থেকে আমি কাজ নিতে পারবো না। তারা জানে যে তাদের ওয়েবসাইট র্যাঙ্কে আছে, তাহলে তারা আমাকে কেন এসইওর কাজ করাইতে দিবে? শুধু শুধু তো কেউ টাকা খরচা করবে না। তাহলে আমার কি করতে হবে? এইখানে দেখেন এই যে গুগলের যে পেজ নাম্বারগুলো আছে, এইখান থেকে এসে আমি এই যে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার বা নেক্সটে গিয়ে আরো যে পেজগুলো আছে এই সব পেজ থেকে আমরা ডাটা নেওয়ার চেষ্টা করব। এই সব পেজ থেকে মূলত আমাদের লিড জেনারেট করতে হবে। ঠিক আছে?
এসইও সার্ভিস দেওয়ার জন্য এইসব এইসব ওয়েবসাইট থেকে আমাদের লিড জেনারেট করতে হবে। ওকে, তাহলে এসইওটা কি বোঝা গেল তো নাকি? এখন এসইও কত প্রকার, যদি বলি এসইও কত প্রকার, তাহলে এসইও কে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। প্রধানত হচ্ছে তিন প্রকার, যদি প্রধানত বলি, এরপরে আরো ভাগ আছে সেইগুলো আসবে, কিন্তু প্রধানত তিন প্রকার। সেটা কি কি? অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রথম আলোচনার বিষয় হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ভেতরে, আমাদের যে ওয়েবসাইটের ভেতরে কন্টেন্ট এসইওর যে কাজগুলো করি, এইগুলোই হচ্ছে মূলত অন পেজ এসইওর কাজ। মানে সরাসরি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে যখন আমরা একটা পোস্ট করব, সেই পোস্টের মধ্যে যেই এসইওর কাজগুলো করব, এইগুলাই হচ্ছে অন পেজ এসইওর কাজ। ওকে, তাহলে অন পেজ এসইওর মধ্যে কি কি থাকতে পারে সেটা একটু দেখি। অন পেজ এসইওর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্ট। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কিন্তু একটা এসইওর কাজ, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা কোনো কাজ না। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে এসইওর একটা পার্ট, কিন্তু এই কিওয়ার্ড রিসার্চটাকে আমরা ইন্ডিভিজুয়ালিও করতে পারি। ওকে, তাহলে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড প্লেসমেন্ট, এই কিওয়ার্ড রিসার্চ করার পরে আমাদেরকে একটা পোস্টের মধ্যে 6টা জায়গাতে কিওয়ার্ডটা প্লেস করতে হবে। কয়টা জায়গাতে? 6টা জায়গাতে আমাদের এই কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে। এই 6টা জায়গা কি কি? আমার এইখানে এই 6টা জায়গা লেখা নাই, কিন্তু আমি বলে দিচ্ছি। 6টা জায়গার মধ্যে প্রথমে হচ্ছে আমাদের মেটা টাইটেল, দ্বিতীয়ত হচ্ছে মেটা ডেসক্রিপশন, তৃতীয়ত হচ্ছে হেডিং অন অবলিক এইচ অন, চতুর্থত হচ্ছে ইউআরএল, পঞ্চমত হচ্ছে আমাদের এই যে ইমেজ অল্টার টেক্সট, ইমেজ অল্টার টেক্সট, এবং ষষ্ঠ কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ড। মানে আমরা যেই কন্টেন্টটা ক্রিয়েট করব বা যেই আর্টিকেলটা লিখব, সেই আর্টিকেলের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমাদের এই কিওয়ার্ডটা থাকবে। আমাদের কন্টেন্টের মধ্যে সাপোর্টিং কিওয়ার্ড একাধিক থাকতে পারে, অনেকগুলো সাপোর্টিং কিওয়ার্ড থাকতে পারে, কিন্তু ফোকাস কিওয়ার্ড যেটা আমাদের মেইন কিওয়ার্ড থাকবে সেটা একটাই থাকবে। এই একটা কিওয়ার্ড দিয়েই আমাদের টোটাল ওয়েবসাইটটাকে বা টোটাল ওয়েবসাইট না তো, আমাদের টোটাল কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে। একটা কিওয়ার্ড দিয়ে আমাদের টোটাল কন্টেন্টটাকে অপটিমাইজ করে ফেলতে হবে, ঠিক আছে? এখন একটা কিওয়ার্ড বলতে কি, সাপোজ ধরেন আমি যদি বলি যে ডিজিটাল মার্কেটিং গাইডলাইন, আমার যদি হয়, আমার কিওয়ার্ড যদি হয় ডিজিটাল মার্কেটিং গাইডলাইন, তাহলে এইটার সাপোর্টিং কিওয়ার্ডটা কি কি হইতে পারে? থ্যাংক ইউ। তো এটার সাপোর্টিং কিওয়ার্ডটা কি কি হইতে পারে? এটার সাপোর্টিং কিওয়ার্ড হইতে পারে এসইও, হইতে পারে এসএমএম, হইতে পারে এসইএম, হইতে পারে কিওয়ার্ড রিসার্চ, অথবা হইতে পারে হচ্ছে আপনার আহ, আরো যেই আনুষঙ্গিক ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড যেই কাজগুলো আছে, এই জিনিসগুলো। তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ড কি হচ্ছে? ফোকাস কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং গাইডলাইন। এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং গাইডলাইনের সাথে জড়িত কারা, তাদেরকে আনতে হবে। তাদেরকে বিভিন্ন জায়গায়, কন্টেন্টে বিভিন্ন জায়গায় এনে আমার এই ডিজিটাল মার্কেটিং গাইডলাইনের সাথে লিঙ্ক আপ করাইতে হবে, বা তাদের সাথে একটা রিলেশন তৈরি করে দিতে হবে, যে আমি যে এই যে ডিজিটাল মার্কেটিং গাইডলাইন সম্পর্কে যে মানুষকে বলতেছি, এর মধ্যে আরো কি কি টপিক থাকতে পারে, এর সাথে কি কি রিলেভেন্ট আছে, এই জিনিসগুলো আমাদের এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা 6টা জায়গা কোথায় কোথায় কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করলাম। একটা হচ্ছে মেটা টাইটেল, লিখতে হবে না, এটা ভিডিওতে আছে, আপনারা ভিডিও দেখবেন তখন সব নোট করবেন। এখন কোনো কিছুই করবেন না, শুধু আমি বলবো শুনবেন। যখন ভিডিও দেখবেন, ভিডিও দেখে টোটাল নোট করবেন। তাহলে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, এরপরে হচ্ছে ইমেজ অল্টার টেক্সট, এরপরে আরেকটা মিসিং হয়েছে এইচ অন, হেডিং অন, এরপরে হবে আপনার ইউআরএল, এরপরে হচ্ছে ইমেজ অল্টার টেক্সট, লাস্ট হচ্ছে কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ড। ওকে, আচ্ছা, তাহলে
এখানে আছে ফাইন্ড দ্য টার্মস ইউর অডিয়েন্স ইজ সার্চিং ফর, মানে আমি যেই কন্টেন্টটা লিখবো সেই কন্টেন্টটা আসলে কিসের উপরে ভিত্তি করে লিখতেছি, এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। আমি সেটা ভিত্তিটা কিভাবে করব, বা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে অডিয়েন্স কি চাচ্ছে আর আমি কি লিখতেছি। মূলত আমাকে আগে কিওয়ার্ড রিসার্চটা করে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে নেওয়ার পরেই আমি বুঝবো যে এক্স্যাক্টলি আমার অডিয়েন্স কি চাচ্ছে আর আমার কি দেওয়া উচিত। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তাহলে আমার আগে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে যে বর্তমানে মার্কেটে কোন কিওয়ার্ডটা ট্রেন্ডিং এ আছে, সেইটা খুঁজে বের করে সেই কিওয়ার্ডের উপরে আমাকে কন্টেন্ট রাইট করতে হবে। ইউজ দেম ন্যাচারালি ইন টাইটেল ট্যাগ, হেডিং, বডি টেক্সট অ্যান্ড ইউআরএল। মানে এইখানে হচ্ছে আপনার চারটা পাঁচটা দেওয়া আছে, আমি আপনাদেরকে টোটাল যে ছয়টা বিষয় আছে ছয়টাই বলে দিছি। হ্যাঁ, মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল ট্যাগ, দ্য ক্লিকেবল হেডিং ইন গুগল সার্চ। এখন এই যে মেটা টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন, এই জিনিসটা কি জিনিস, এটা কোথায় থাকে, বা হচ্ছে এটা আমরা কোথায় খুঁজে পাবো। এই মেটা টাইটেলটা হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, গুগলে সার্চ করার পরে যেই রেজাল্টগুলো আসে সেই রেজাল্টের মধ্যে বোল্ড হয়ে যেই লেখাটা দেখায় সেটাই হচ্ছে মূলত মেটা টাইটেল। যেমন এই যে আমরা সার্চ করছি অরেঞ্জ লিখে, অরেঞ্জ লিখে সার্চ করার পরে এই যে এখানে দেখেন একটা লেখা আসছে, এটা ক্লিকেবল। এখানে যদি আমি ক্লিক করি এটা ক্লিকেবল হবে বা ক্লিক নিবে। এখন এই যে লেখাটা আছে এইটা হচ্ছে মূলত আমাদের মেটা টাইটেল। ওকে, আর মেটা ডেসক্রিপশন হচ্ছে এই টাইটেলের আন্ডারে আমার এই যে এখানে একটা টাইটেল আছে, এইটুকু হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। ওকে, তো এখন মেটা টাইটেল আর হচ্ছে আমাদের পোস্ট টাইটেল দুইটা কিন্তু সেম হবে না, দুইটা কিন্তু চেঞ্জ হইতে পারে। সেম হইলে হইতেও পারে, কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা বেশি। আমার টাইটেলটা একরকম হইতে পারে, তাই বলে আমার যে এখানে মেটা টাইটেলটা এরকম হবে ব্যাপারটা এরকম না। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এই সাইটটাতে একটু ঢুকে যাই, এখানে কি লেখা আছে, অরেঞ্জ বিজনেস এ লিডিং নেটওয়ার্ক অ্যান্ড ডিজিটাল ইন্টিগ্রেটর। এখানে টাইটেলে লেখা আছে এইটা, তাই না? কিন্তু আমার এখানে মেটা টাইটেলে কি লেখা আছে, অরেঞ্জ বিজনেস ইওর পার্টনার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন। মিলছে? মেলে নাই কিন্তু। তার মানে আমার টাইটেল যেটা হবে, আমার মেটা টাইটেল এক্স্যাক্টলি সেটা নাও হইতে পারে, বা সেটা হবে না। সেটা হইলে হইতে পারে, হইলেও সমস্যা নাই, কিন্তু না হইলেও কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা। আর আমরা যে বলছি যে এই যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আমরা যেটা লিখে সার্চ করব বা আমরা যেটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করব, সেই লেখাটা আমাদের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দুইটা জায়গাতে থাকতে হবে। তো এটা মেটা টাইটেল, এখানে দেখেন অরেঞ্জ লেখাটা আছে, এবং হচ্ছে এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এখানে দেখেন অরেঞ্জ লেখাটা কোথাও আছে, এই হচ্ছে অরেঞ্জ, তাই না? তার মানে দুইটা জায়গাতেই আমাদের এই কিওয়ার্ডটা আছে। ওকে, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ হচ্ছে ছয়টা। মানে আমার একটা কন্টেন্টে সর্বোচ্চ ছয়টা হেডিং থাকবে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তবে H1 থেকে 6 পর্যন্ত থাকলেও আপনার H2 থেকে 6 পর্যন্ত একাধিক থাকতে পারে, কিন্তু H1 একটাই থাকবে। ওকে, H1 একটাই থাকবে। H2 থেকে শুরু করে H6 পর্যন্ত একাধিক থাকলে থাকতে পারে, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একাধিক নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের H1 একটাই থাকবে। তাহলে H1টা কি? H1 হচ্ছে মেইন হেডিং, মানে এই যে আমাদের এইখানে যেটা দেখাইলাম এইটা হচ্ছে মূলত আমাদের H1। ওকে, তার মানে এইটা কিন্তু আমাদের মেটা টাইটেল না, এটা হচ্ছে আমাদের H1। এখন H1 আর হচ্ছে মেটা টাইটেল দুইটা কিন্তু তাহলে সেম জিনিস না, দুইটা কিন্তু আলাদা জিনিস। ওকে, এরপরে হচ্ছে H2 থেকে শুরু করে H6 পর্যন্ত যা আছে, এখন যদি আমরা এইখানে একটু খুঁজি, যেমন এই যে একটা, এটা H1 না, এটা হয়তো H2 অথবা অন্য কিছু। এখন এই জিনিসগুলো হচ্ছে সরাসরি চোখে দেখে বোঝা যাবে না, এবং এই যে টেক্সটের যে সাইজ আছে এই সাইজ দেখেও বোঝার উপায় নাই। এটা বোঝার জন্য আলাদা উপায় আছে, আলাদা টুলস আছে, টুলস ছাড়া এটা বোঝা যায় না। সেই টুলসটাও আমরা ইউজ করা শিখবো পরে।
কন্টেন্ট কোয়ালিটি বলতে হচ্ছে আমাদের যে কন্টেন্টটা রাইট করব বা আমরা যে আর্টিকেলটা লিখব, সেই আর্টিকেলটা আমাদের কোয়ালিটিফুল হইতে হবে। কোয়ালিটিফুল বলতে আমি শুধু কন্টেন্টটা লিখে দিলাম, এখন আমি আমার মতো করে কি লিখছি না লিখছি সেটা মানে আমার যে ইউজাররা আছে তাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, তাহলে কিন্তু হবে না। যেমন ধরেন যে একজন ইউজার সার্চ করছে যে ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় বা ডিজিটাল মার্কেটিং বা এসইওটা কিভাবে করব। এখন সে সার্চ করছে এসইও কিভাবে করব। এখন আমি যদি তাকে হচ্ছে আহ, একটা পোস্ট সামনে দেই যে এসইওর নিয়ম কানুন বা হচ্ছে এসইওর কি বলে ভালো মন্দ যে দিক আছে সেই জিনিসটা যদি দেই যে এসইওর এই সাইডটা ভালো এই সাইডটা মন্দ, এই জিনিসটা যদি দেই তাহলে সে কি চাইছে, সে চাইছে যে এসইওটা মূলত কিভাবে করতে হয়। কিন্তু আমি তাকে বলছি কি এসইওর দোষ গুণটা বলে দিছি, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে তার কাঙ্ক্ষিত যে ইনফরমেশন সেটা কিন্তু পাচ্ছে না, এটা কিন্তু কোয়ালিটিফুল হচ্ছে না। তার মানে কি এটা মানে দুইটারই প্রয়োজন আছে, মানে এসইওর ভালো মন্দ দিক এটারও প্রয়োজন আছে এবং হচ্ছে এসইও কিভাবে করব দুইটারই প্রয়োজন আছে। এখন কিভাবে বুঝবেন যে মানে আপনার যে ইউজার আছে তারা কি চাচ্ছে সেটা কিভাবে বুঝবেন? আমার আমার মাথায় বুঝতে হবে, আমার মাথায় এই জিনিসটা চিন্তা করে নিতে হবে আমি কোন কিওয়ার্ডটা ইউজ করতেছি আমার কন্টেন্টে। আমার কন্টেন্টে আমি ইউজ করতেছি যে হাউ টু ডু এসইও, আমি আমার কিওয়ার্ড দিছি হাউ টু ডু এসইও। এখন এই কিওয়ার্ড দিয়ে আমি যদি কি এসইওর যে এই যে ভালো মন্দ আছে এই জিনিসটা যদি আমি ফোকাস করি তাহলে তো হবে না। কারণ কি হাউ টু ডু এসইও লিখে তারাই সার্চ করে যারা এসইওটা করা শিখতে চায় বা এসইওটা শিখতে চায়। ঠিক আছে? তাহলে আমি যদি আমার এই কন্টেন্টে এই হাউ টু ডু এসইও এই কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে যখন কেউ শেখার জন্য যখন সার্চ করবে হাউ টু ডু এসইও, তখন তার সামনে আমার এই কন্টেন্টটা চলে যাবে। চলে গেলে তার সামনে সে যখন ওপেন করবে দেখবে যে এইরকম লেখা, সে কিন্তু স্যাটিসফাই হবে না, বরং আরো বিরক্ত হবে। এই কাজগুলো করা যাবে না। তার মানে কি করতে হবে? আমার যে কিওয়ার্ড আছে আমি যে কিওয়ার্ডটা খুঁজে বের করতেছি সেই কিওয়ার্ডের সাথে রিলেশন রেখে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ইউজ ইমেজ এক্সাম্পল অ্যান্ড আপডেটেড ইনফরমেশন, আমার কন্টেন্টে ইমেজ থাকতে হবে এবং উদাহরণ থাকতে হবে এবং যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলো আপডেট ইনফরমেশন হইতে হবে, আমার কোনো ব্যাকডেটেড ইনফরমেশন দিয়ে পোস্ট করা যাবে না। এখন ইমেজ তো বুঝি, এক্সাম্পল কি আর হচ্ছে আপডেট ইনফরমেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এক্সাম্পল বলতে সাপোজ ধরেন আপনি যদি কোনো একটা বিষয়ে বলতেছেন, যেমন আমি আপনাদেরকে বলতেছি এসইওর বিষয়ে বলতেছি, অথবা ধরেন আমি একটা প্রোডাক্টের বিষয়ে বলতেছি। যদি ইলেকট্রনিক্স কোনো একটা পণ্যের বিষয়ে বলি যে আপনার ব্লেন্ডার সম্পর্কে যদি বলি, তাহলে কি হবে? একটা ব্লেন্ডারের সাথে আমি আরেকটা ব্লেন্ডারের তুলনা করব বা হচ্ছে একটা ব্লেন্ডারের সাথে আরেকটা জিনিসের আমি এক্সাম্পল দিব, উদাহরণ দিব যে এইটার মতো এইটা হইতে পারে, এটার মতো এটা হইতে পারে, এইভাবে এটা করা লাগতে পারে, এইরকম কিছু। আর আপডেট ইনফরমেশন হচ্ছে ধরেন গুগল বা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের কথাই বললি না কেন, আমি জাস্ট গুগল দিয়ে বোঝাচ্ছি, অথবা হচ্ছে ফেসবুক, এরা প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে। গুগল প্রতি বছরে মিনিমাম 10টা 12টা আপডেট নিয়ে আসে। আর ফেসবুকের কথা যদি বলি, ফেসবুক তো মনে হয় মাসে 30টা করে আপডেট নিয়ে আসে, এরকম অবস্থা। তো এই যে আপডেট যে ইনফরমেশন গুলা, আমি ধরেন এখন ফেসবুকের 1 বছর আগের যে মনিটাইজেশন যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটার ব্যাপারে সেই ইয়া নিয়ে সেই ইনফরমেশন যদি আমি এখন মানুষকে দেই, তাহলে কি এটা গ্রহণযোগ্যতা পাবে? কখনোই পাবে না। কারণ 1 বছর আগের মনিটাইজেশন সিস্টেম আর এখনকার মনিটাইজেশন সিস্টেম পুরোটাই ভিন্ন। ঠিক আছে? এই জন্য অলওয়েজ ইউজারদেরকে আপডেট ইনফরমেশন দেওয়ার কথা বলা হয়েছে। ইন্টারনাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং বলতে লিঙ্ক টু আদার রিলেভেন্ট পেজেস অন ইওর সাইট টু কিপ ইউজার্স এনগেজড। মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটে আমরা যেই কন্টেন্টটা ক্রিয়েট করতেছি সেই কন্টেন্টের সাথে আমার ওয়েবসাইটের অন্যান্য যে পেজ আছে অন্যান্য সেই পেজগুলোর লিঙ্ক আপ করাই দিতে হবে। এতে করে কি হবে? আমার বর্তমানে যেই কন্টেন্টটা সে পড়তেছে সেটা তো পড়তে থাকবেই, এমনকি আমার ওই লিঙ্কটা দেওয়ার কারণে সে রেফারেন্স হিসেবে অন্য কোনো ইনফরমেশন, যেমন ধরেন আমি যদি
ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখি, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে গেলে আমার কি কি লিখতে হবে? এসইও লিখতে হবে, এসএমএম লিখতে হবে, গুগল অ্যাডস লিখতে হবে। এখন এই এসইও, এসএমএম, গুগল অ্যাডস এইগুলো নিয়েও তো আমার ওয়েবসাইটে আলাদা আলাদা পোস্ট আছে, তাই না? বা থাকবে অবশ্যই। তো এই জায়গায় আমার এই ডিজিটাল মার্কেটিং এর যে পোস্ট আছে, এই জায়গায় যদি আমি আমার ওই পেজগুলোকে লিংক আপ করাই দেই, তাহলে কি হচ্ছে, আমার ডিজিটাল মার্কেটিং এর যে পোস্ট আছে সেটা তো সে পড়তেছেই, সাথে আমার অন্যান্য যে পেজগুলো আছে সেইগুলোতেও সে ক্লিক করে সেই লেখাগুলোও সে পড়বে। তাহলে কি হবে, আমার একটা ওয়েবসাইট, সরি মানে আমার একটা পোস্ট পড়ে সে চলে যাচ্ছে না, আমার একটা পোস্ট পড়ে সে আরো পোস্ট পড়তেছে, তার মানে সে আমার ওয়েবসাইটে তার এনগেজ টাইমটা আরো বেড়ে যাচ্ছে। আর আমার ওয়েবসাইটে একজন ইউজারের এনগেজ টাইম যত বেশি বাড়বে, আমার ওয়েবসাইটের রেপুটেশন তত বাড়বে। ঠিক আছে? যদি এমন হয় যে একটা ইউজার আমার ওয়েবসাইটে আসলো, এসে হচ্ছে 10-12 সেকেন্ড স্টে করলো না, বের হয়ে চলে গেল, তাহলে আমার ওয়েবসাইটের জন্য এটা ক্ষতিকর। গুগল বুঝে ফেলবে যে আমার ওয়েবসাইটে ভিজিটররা আসতেছে ঠিকই, কিন্তু ইনফরমেটিভ কোনো পোস্ট পাচ্ছে না, যার কারণে তারা ড্রপ করতেছে, বাউন্স করতেছে। এটাকে বলা হয় বাউন্স করা। হ্যাঁ, তো বাউন্স রেট যদি বেশি হয়, তাহলে গুগলের কাছে আমার ওয়েবসাইটটা খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে না। ইমেজ অপটিমাইজেশন, ইউজ ডেসক্রিপটিভ অল্টার টেক্সট উইথ কিওয়ার্ডস। এখন এই যে একটা কথায় আসি, আমরা এর আগে আমাদের ওয়েবসাইটে পোস্ট করার সময় বিভিন্ন ইমেজ ইউজ করছি এবং অল্টার টেক্সটের জায়গায় বলছি যে এখানে কিছু একটা লিখে দেন, কেন লিখতেছি এটা এসইওর ক্লাসে বলবো। তো সেই জিনিসটা এখন বলবো। এই যে ইমেজ অল্টার টেক্সট, আমি যখন বলছি আপনাদেরকে এই যে কিওয়ার্ড প্লেসমেন্টটা কোথায় কোথায় করতে হয় 6টা জায়গাতে, তার মধ্যে ইমেজ অল্টার টেক্সটের কথা বলছি না? এইটা হচ্ছে সেই জিনিস, আপনারা ওই যে পোস্ট করার সময় যে ইমেজ অল্টার টেক্সটের মধ্যে যে লেখাটা দিছেন, সেটা হচ্ছে এই জিনিসটা ইমেজ অল্টার টেক্সট বা ইমেজ অল্টার ট্যাগ। এই জায়গাতে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে, মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। তাহলে কি হবে, গুগলের কাছে এই জিনিসগুলো আহ, গ্রহণযোগ্যতা পাবে বা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হবে। কম্প্রেস ইমেজ ফর ফাস্টার লোড স্পিড। কম্প্রেস ইমেজ বলতে কি? কম্প্রেস ইমেজ বলতে হচ্ছে আমার যে ইমেজটা, আমি যে ইমেজটা ব্যবহার করব আমার ওয়েবসাইটে, সেই ইমেজটা যেন ছোট হয় বা হচ্ছে এটার একটা নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, ওএফপি ফরম্যাট। এখন হচ্ছে অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয় ফরম্যাট হচ্ছে ওএফপি ফরম্যাট। এই ওএফপি ফরম্যাটে আমার ইমেজটাকে কনভার্ট করে নিতে হবে এবং আমার ইমেজটাকে কম্প্রেস করে নিতে হবে। কম্প্রেস বলতে, সাপোজ ধরেন আপনার একটা ইমেজ জেনারেট করছেন আপনি 1 MB বা 1 মেগাবাইটের একটা ইমেজ আপনি জেনারেট করছেন বা ডাউনলোড করছেন, যাই করেন। এখন এই ইমেজটাকে আপনার ওই 1 MB অবস্থাতে আপলোড করে দেওয়া যাবে না। আপনার খেয়াল রাখতে হবে ইমেজের কোয়ালিটিও যেন নষ্ট না হয় এবং এই যে 1 MB আছে এইখান থেকে কমে যেন সর্বোচ্চ আপনার 100 কিলোবাইটের ভেতরে আসে। ঠিক আছে? 1 MB থেকে সর্বোচ্চ আপনার 100 কিলোবাইটের ভেতরে নিয়ে আসবেন। যদি আপনার 50 কিলোবাইটের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো, যত কমায় নিয়ে আসতে পারবেন তত ভালো। তবে খেয়াল রাখবেন কোয়ালিটি যেন নষ্ট না হয়, কোয়ালিটি ইজ নট কম্প্রোমাইজেবল। ওকে, এরপরে হচ্ছে ইউআরএল স্ট্রাকচার, শর্ট, কিওয়ার্ড রিচ অ্যান্ড ডেসক্রিপটিভ। এই ইউআরএল স্ট্রাকচারটা কি? ইউআরএল স্ট্রাকচার হচ্ছে, আমি যেমন এই যে এই পেজে চলে আসছি, এই পেজে আসার পরে আমি এখন একটা পেজে চলে যাই, একটা সার্ভিসে চলে যাই, ক্লাউডে গেলাম। ক্লাউডে আসার পরে এই জায়গাতে দেখেন তাদের যে ইমেজ স্ট্রাকচারটা আছে বা তাদের যে সরি মানে তাদের যে লিঙ্ক স্ট্রাকচারটা আছে, এই যে টোটাল লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দেখেন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এই লিঙ্কটা অনেক বড়। প্রথমে হচ্ছে বিজনেসের নাম এই পর্যন্ত, এরপরে হচ্ছে প্রোডাক্ট, এরপরে ক্যাটাগরি, এরপরে হচ্ছে ক্লাউড, অনেক কিছু। তো এই যে এই জিনিসগুলা ক্যাটাগরি, প্রোডাক্ট, এগুলো যদিও সাব ফোল্ডার বা হচ্ছে এগুলো ফোল্ডার, তারপরও হচ্ছে এখানে লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে। তো আমাদের এই লিঙ্কটা হচ্ছে ছোট করতে হবে। আমাদের লিঙ্কের একটা ইয়ে আছে, লিমিটেশন আছে, লিঙ্ক ক্যারেক্টার একটা লিমিটেশন আছে, সর্বোচ্চ 70 ক্যারেক্টার। ঠিক আছে? এসইও ফ্রেন্ডলি একটা লিঙ্কের লেন্থ সর্বোচ্চ 70 ক্যারেক্টার হবে। এটা হচ্ছে আপনার 70 ক্যারেক্টার একেবারে এইখান থেকে শুরু করে, হ্যাঁ, এইচটিটিপি থেকে শুরু করে টোটালটা এটুকু 70 ক্যারেক্টার সর্বোচ্চ হইতে হবে, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হবে।
তো এটাও খারাপ না, এটাও ঠিক আছে, কারণ এটা হচ্ছে এখানে এই যে ক্যাটাগরি আসছে, এরপর হচ্ছে আরেকটা আসছে, মানে ফোল্ডার আসছে, এই জিনিসগুলো আসছে বলে এটা বড় হয়ে গেছে। এটাও চলবে, সমস্যা নাই। আচ্ছা, এখন এর মধ্যে আবার কথা হচ্ছে যে আমাদের যে ইউআরএলটা আছে, আমাদের ইউআরএল এর মধ্যেও এই যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা রাখতে হবে। তাহলে এরা কি রাখছে, সেই কিওয়ার্ডটা রাখছে? আমি এখানে ক্লিক দিছি, কি ক্লাউডে ক্লিক দিছি, তাই না? তো এইখানে ক্লাউডটা আছে, তাই না? তার মানে তাদের কিওয়ার্ডটা এখানে আছে। এরপরে হচ্ছে শর্ট, মানে শর্ট বলতে এই যে যেটা বললাম, লিঙ্কটা যত ছোট রাখা যায় তত ভালো, যত ছোট লিঙ্ক রাখতে পারবেন তত ভালো। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, example.com/dental tray set। তো এই লিঙ্কটা কিন্তু মোটামুটি ছোট। আর এক্সাম্পলের সামনে আপনি ধরে নেন ডাব্লিউ আছে বা এইচটিটিপি আছে, ঠিক আছে? তো এইটুকু আমার হচ্ছে কি, প্রথমে এই যে ইয়াটা আছে, ডোমেইন পর্যন্ত আছে, এই ডট কম এর আগে যা থাকবে, ডট কম এর আগে যা থাকবে এটা ধরেন আমার ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? ওয়েব অ্যাড্রেসের পরে স্ল্যাশ দেওয়ার পরে, স্ল্যাশের পরে লিংকের যে অংশটা থাকবে সেটাকে বলা হয় স্ল্যাগ। ওকে, এই স্ল্যাশের পরে ডট কম এর পরে বা হচ্ছে আমার ওয়েব অ্যাড্রেসের পরে স্ল্যাশ দেওয়ার পরে যেই লিংকের অংশটা থাকে এইটুকুকে বলা হয় স্ল্যাগ, SLUG। মোবাইল ফ্রেন্ডলিনেস, আমরা এর আগেও বলছিলাম যে আমরা যেই ওয়েবসাইটটা ডিজাইন করব বা যেই পোস্ট বা যেই পেজ ডিজাইন করব সেটা আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস হইতে হবে বা মোবাইল রেসপন্সিভ হইতে হবে। মোবাইল রেসপন্সিভ বলতে আমরা যখন ধরেন কোনো একটা করি, পোস্ট করি, যেমন ধরেন এইটাকে আমি একটু দেখাই। ধরেন আমি মোবাইলে একটা পেজ ওপেন করছি, সেই পেজটা আমার এইরকম দেখাচ্ছে, আমার এখন কি করা লাগতেছে, টেনে টেনে এইদিকে এইদিকে করে আমার পেজটা দেখা লাগতেছে। তো এইরকম যেন করতে না হয়, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমার ডিজাইনটা মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, যেন আমি মোবাইল ওপেন করলেও যেন ঠিক এইভাবে সুন্দরভাবে শো করে, আমার যেন এদিক সেদিক কোনো কিছু না হয়, বা কোনো টেক্সট যেন কেটে না যায়, অথবা মোবাইল দিয়ে ওপেন করলে আমার একটা টেক্সটের উপরে যেন আরেকটা টেক্সট চলে না আসে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। পেজ স্পিড, ফাস্টার সাইট র্যাঙ্ক বেটার অ্যান্ড কিপ ভিজিটর্স লঙ্গার, মানে আমার ওয়েব পেজের স্পিড ভালো রাখতে হবে। স্পিড ভালো রাখতে গেলে আমাদের অবশ্যই হচ্ছে সবার আগে প্রয়োজন ভালো একটা হোস্টিং। এরপরের যে কাজগুলো আছে, এরপরের কাজ হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের আহ, এই যে ধরেন আপনার ইমেজ অপটিমাইজেশন বলেন, এরপরে হচ্ছে যদি ভিডিও ইউজ করেন কন্টেন্টের মধ্যে, তাহলে ভিডিওর মধ্যে ভিডিওটা সেই রকম অপটিমাইজ করে রাখার চেষ্টা করবেন। অথবা হচ্ছে আসলে ব্যাপার হচ্ছে কি, ওয়েবসাইটে এখন কেউ ভিডিও ইউজ করে না, হ্যাঁ, ওয়েবসাইটে ভিডিও ইউজ করে কিভাবে, ইউটিউবে আপলোড করা থাকে সেটা এমবেড করে নিয়ে ওয়েবসাইটে শো করানো হয়, লিঙ্ক করানো হয়, ঠিক আছে? তো সরাসরি যদি ওয়েবসাইটে ভিডিও শো করান তাহলে ওই ওয়েব পেজটা লোড নিতে অনেক সময় নেবে। এই জন্য ওয়েবসাইটে ভিডিও ইউজ না করাই ভালো। যদি খুব ভিডিও ইউজ করার প্রয়োজন হয় তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করে দিবেন এবং সেটা এমবেড কোড নিয়ে ওয়েবসাইটে পেস্ট করে দিবেন। আচ্ছা, আমাদের তাহলে অন পেজের ইয়াটা চলে গেল, অন পেজের আলোচনা চলে গেল। এখন অন পেজের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে কোনো সমস্যা নাই, পরবর্তীতে কোশ্চেন আসতে পারে, আসলে পরবর্তীতে বলবেন, কোনো সমস্যা নাই। তাহলে এরপরে আমাদের আছে কি, অফ পেজ অপটিমাইজেশন বা অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইওর কথা যদি বলি, এক কথায়, মানে অফ পেজ এসইও মানেই এক কথায় মাথার মধ্যে সেট আপ করে নেবেন যে এটা হচ্ছে ব্যাকলিংকের কাজ, ঠিক আছে? অফ পেজ এসইও বলতে, অফ পেজ এসইও বলতে যদি সবচেয়ে বড় কোনো কাজ থাকে সেটা হচ্ছে ব্যাকলিংকের কাজ। তাহলে তাহলে অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হচ্ছে আমার ওয়েব পেজ বা আমার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য আমার ওয়েবসাইটের বাহিরে বা অন্য ওয়েবসাইটের সাথে আমরা যে এসইওর কাজগুলো করি সেটাই হচ্ছে অফ পেজ এসইও, ঠিক আছে? অফ পেজ এসইও অপটিমাইজেশন। তাহলে আবার একটু বলি অফ পেজ এসইও কি। আমাদের ওয়েবসাইটকে বা আমাদের ওয়েব পেজকে র্যাঙ্ক করানোর জন্য আমাদের ওয়েবসাইটের বাইরে গিয়া অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো ওয়েবসাইটে যেই আমাদের ওয়েব পেজ বা ওয়েবসাইটকে প্রচার প্রচারণা করানোর জন্য বা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যেই কাজগুলো করা হয় এইগুলোই হচ্ছে অফ পেজ এসইওর কাজ।
বুঝতে পারছেন? তাহলে আমরা এরকম কি কি কাজ করতে পারি বলেন দেখি। যেমন হচ্ছে এই যে কোরাতে আমরা ব্যাকলিংক করে আসলাম, এরপর হচ্ছে আমরা কি করছি, পিন্টারেস্টে লিংক দিছি, ফেসবুকে আমরা আমাদের ব্র্যান্ডের নামে একটা পেজ ক্রিয়েট করছি, ইউটিউবে আমাদের এই নামে একটা চ্যানেল আছে। এইগুলাই মূলত ব্যাকলিংক। ব্যাকলিংক বলতে এমন না যে আমার একেবারে এক্স্যাক্টলি লিংক করাইতেই হবে, ব্যাপারটা এমন না। ঠিক আছে, লিংক করাইতে হবে এটাই ব্যাকলিংক, ঠিক আছে, কিন্তু তারপরও আপনার এই যে অফ পেজের কাজ, অফ পেজ এসইওর কাজ, এটা হচ্ছে আপনার যদি আপনার এই ব্র্যান্ডের নামে অন্য কোনো প্ল্যাটফর্মে এক্সাক্ট সেম ইনফরমেশন দিয়ে যদি আপনার পেজ ক্রিয়েট করা থাকে, এটাও আপনার অফ পেজ এসইওর কাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে অফ পেজ এসইওতে আমাদের কি এলিমেন্ট গুলো কি কি। ব্যাকলিংক বিল্ডিং প্রথমেই আছে, এক নম্বরে আছে ব্যাকলিংক বিল্ডিং দ্য বিগ অন, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। ব্যাকলিংক বিল্ডিংটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। গেটিং আদার রেপুটেবল ওয়েবসাইট টু লিঙ্ক টু ইওর কন্টেন্ট, মানে আমার যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্টের সাথে আমি আমার ওয়েবসাইটের বাইরে আরো যে বড় বড় ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোর সাথে লিঙ্ক আপ করাই দিব, বা হচ্ছে লিঙ্ক করানোর চেষ্টা করব। তাহলে আমি যদি একটু উদাহরণ দিয়ে যদি বলি যে আপনাদের এই যে বিক্রমপুরে বা হচ্ছে আপনাদের এই মুন্সিগঞ্জে সবচেয়ে বড় একটা ফেসবুক পেজের নাম বলেন, কে বলতে পারবেন? আমার বিক্রমপুর, তাই না? সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় আমার দেখা মতে, আমি তো খুব বেশি দিন ধরে আসি নাই, আপনারা অনেক দিন ধরে আছেন। তো আমার বিক্রমপুর, আর আরেকটা আছে দা বিক্রমপুর মনে হয়। তো এই যে দুইটা তিনটা পেজ আছে, এই পেজগুলা কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। তো আমরা যদি চাই আমার এই যে যে বিজনেসটা আছে, ধরেন আমি জাস্ট আমারটার কথাই বলি, ম্যাক্সিমার ডিজিটাল, আমি এখন মুন্সিগঞ্জে আছি, আমি চাচ্ছি মুন্সিগঞ্জে আমার এই পেজ থেকে আমি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো দিব। সেই ক্ষেত্রে আমি যদি আমার বিক্রমপুর নামে যে ফেসবুক পেজটা আছে, তার যে অ্যাডমিন আছে তার সাথে আমি যোগাযোগ করে কি করতে পারি, আমার যে ইয়াটা আছে ম্যাক্সিমার ডিজিটাল, এইটার আমি একটা ছোট বিজ্ঞাপন করে দিতে পারি, একটা স্পন্সর করে দিতে পারি। তাহলে কি হবে, সে আমার কাছ থেকে একটা পেমেন্ট নেবে, নিয়ে আমার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা সে প্রচার করে দিবে। এই যে প্রচার করে দিল, এইগুলা হচ্ছে মূলত ব্যাকলিংক। তার পেজে আমার একটা কন্টেন্ট থাকবে, আমি একটা কন্টেন্ট লিখে আসবো এবং সেই কন্টেন্টের মধ্যে আমার যে ইয়াটা আছে, আমার যে ফেসবুক পেজ আছে বা আমার যে ওয়েবসাইট আছে অথবা আমার ইউটিউব চ্যানেল আছে, এইগুলো লিঙ্ক আপ করানো থাকবে। কেউ চাইলে যেন সরাসরি এখানে ক্লিক করে আমার প্ল্যাটফর্মে চলে এসে সার্ভিসটা নিতে পারে। এটাই হচ্ছে মূলত ব্যাকলিঙ্ক। মূলত আমি জাস্ট আপনাদেরকে একটা পেজ দিয়ে উদাহরণ দিলাম। ব্যাকলিঙ্কটা মূলত এইভাবেই করতে হয়, আপনি যেইখানেই যান, যেই ওয়েবসাইটে যান, তাদের সাথে এইভাবে যোগাযোগ করে এরপরে হচ্ছে ব্যাকলিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে। তো কিছু কিছু সাইট আছে আমরা ফ্রিতে ব্যাকলিঙ্ক করতে পারি, যেমন কোরা, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যত আছে সবগুলো। এরপরে হচ্ছে এই টাইপের আরো কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা ফ্রিতে ব্যাকলিঙ্ক করতে পারি, কিন্তু খুব জনপ্রিয় যেই ওয়েবসাইট গুলো খুব বড় বড় সেইগুলোতে আমাদের অবশ্যই পে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফোকাস অন কোয়ালিটি নট জাস্ট কোয়ান্টিটি। এটার মানে হচ্ছে আমরা যে ব্যাকলিংক গুলো করব, যেইখানে যেই ওয়েবসাইট গুলো থেকে ব্যাকলিংক করে আসব, সেই ওয়েবসাইট গুলো যেন অবশ্যই খুব জনপ্রিয় হয়। এখন আমি ব্যাকলিংক করার জন্য কি করতেছি, যেইখানে সামনে যেই ওয়েবসাইট পাচ্ছি, যেই প্ল্যাটফর্ম পাচ্ছি, সেইখানে ব্যাকলিংক করতেছি, দেখতেছি না যে ওইখানে ব্যাকলিংক করলে আমার কোনো প্রকার ফায়দা হবে কিনা। এখন আমার এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সবচেয়ে যে বড় এবং সবচেয়ে যে অথেন্টিক যে ওয়েবসাইটগুলো আছে সেইখানে যদি দুই একটা ব্যাকলিংকও করতে পারি, সেটাই আমার বেশি কাজে দিবে। এই জন্য পরে বলা আছে ওয়ান লিঙ্ক ফ্রম এ বিগ ট্রাস্টেড সাইট ক্যান বি ওয়ার্থ 100 স্মল ওয়ান্স, মানে আমার ছোট ছোট 100টা ওয়েব ব্যাকলিংকের চেয়ে আমার একটা বড় ওয়েবসাইটের ব্যাকলিংক বেশি কার্যকরী। ওকে, আচ্ছা, এখন এটা কিভাবে করতে হয়, এখানে দেখেন আছে গেস্ট ব্লগিং মানে গেস্ট পোস্টিং, এরপর আছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, এরপর আছে হারো মানে হেল্প এ রিপোর্টার আউট। এই গেস্ট পোস্টিংটা কি বা গেস্ট ব্লগিংটা কি? গেস্ট ব্লগিং হচ্ছে এই যে আমি যেমন বললাম যে বিক্রমপুরের যে পেজটা আছে সেইখানে গিয়ে আমি আমার একটা পোস্ট করে আসলাম এবং সেইখানে একটা ব্যাক লিঙ্ক করে আসলাম, এটা হচ্ছে গেস্ট পোস্টিং। এখন এরকম অনেক ওয়েবসাইট আছে
যেমন ধরেন আপনার প্রথম আলো আছে, দ্য ডেইলি ইত্তেফাক আছে, অথবা ধরেন আপনার এই টাইপের আরো টেক টেক রিলেটেড অনেক বড় বড় ওয়েবসাইট আছে। তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি আমার একটা পোস্ট তাদেরকে লিখে দিয়ে দিব, তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিবে এবং সেইখানে আমার একটা লিঙ্ক থাকবে এবং এই জন্য তাদেরকে পে করতে হবে। এইটা হচ্ছে গেস্ট পোস্টিং। এরপরে হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন মানে কি? ব্রোকেন মানে হচ্ছে ভাঙা। এখন ভাঙা লিঙ্ক বলতে তাহলে কি বোঝায়? ভাঙা লিঙ্ক বলতে হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে, মানে সব ধরনের ওয়েবসাইটেই কিছু কিছু লিঙ্ক থাকে যে লিঙ্কগুলা ক্লিক করলে কাজ করে না, এরর দেখায়, এরর পেজ চলে আসে। সেই ক্ষেত্রে কি করতে পারি, এই ধরনের কিছু ওয়েবসাইট খুঁজে বের করে ওই ওয়েবসাইটগুলোতে যে ভাঙা লিঙ্কগুলো আছে, রেফারেন্স, তাদের রেফারেন্সগুলো যেগুলো ভাঙা লিঙ্ক আছে, তাদেরকে আমি অফার করতে পারি যে ভাই আমার ওয়েবসাইটে এই ইনফরমেশনটা খুব ভালো করে দেওয়া আছে, আপনি যে লিঙ্কটা এখানে ইউজ করছেন সেই লিঙ্কটা কাজ করতেছে না, আপনি চাইলে আমার ওয়েবসাইটের এই পেজের লিঙ্কটা আপনি ইউজ করতে পারেন। তাহলে কি করবে, সে নিজের কন্টেন্টটাকে ভালো রাখার জন্য সে ফ্রিতে হইলেও আমার আমার লিঙ্কটা সে ওইখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। অথবা যদি সেটা খুব ভালো ওয়েবসাইট হয় তাহলে হয়তো আপনার কাছে কিছু একটা বেনিফিট চাইতে পারে। তো চাইলেও কিছু করার নাই, চাইলেও দিতে হবে, কারণ বিজনেসের পলিসি এটা। আপনিও যেমন বিজনেস করবেন সেও তেমন বিজনেসই করতেছে। হ্যাঁ, হ্যাঁ। এরপরে হচ্ছে হেল্প এ রিপোর্টার আউট। হেল্প এ রিপোর্টার আউট বলতে হচ্ছে আপনি যে আহ, এই যে করতেছেন, বিজনেসটা করতেছেন, বা আপনি যে লেখাটা লিখতেছেন, এই জিনিসটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টাররা এই ইনফরমেশনগুলো খোঁজে। বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টাররা এই ইনফরমেশনগুলো খোঁজে। আপনি কি করতে পারেন, যারা, যে রিপোর্টাররা এই ইনফরমেশনগুলো খোঁজে তাদেরকে আপনি আপনার যে আছে, আপনার যে কন্টেন্ট আছে এই সম্পর্কে জানাইতে পারেন, তাদের কাছে আপনার এই কন্টেন্টটা পাঠাইতে পারেন। তাহলে কি হবে, আপনার এই কন্টেন্ট থেকে তারা হচ্ছে ধারণা নেবে, নিয়ে ধরেন আপনার চারটা পাঁচটা, তারা চারটা পাঁচটা আর্টিকেল লিখে, সরি, চারটা পাঁচটা আর্টিকেল পড়ে একটা আর্টিকেল লিখবে। লেখার পরে ওই আর্টিকেলের মধ্যে তারা কি করবে, ব্যাকলিঙ্ক দিবে, বা হচ্ছে তারা হচ্ছে রেফারেন্স দিবে যে এই ইনফরমেশনটা আমি কোথায় পাইছি। সেই জায়গাতে আপনার এই যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের লিঙ্কটা দিয়ে দিবে। এরপর হচ্ছে ব্র্যান্ড মেনশনস। ব্র্যান্ড মেনশনস, ইভেন ইফ এ সাইট মেনশন ইওর ব্র্যান্ড উইদাউট লিঙ্কিং, গুগল স্টিল টেক্স ইট অ্যাজ এ ট্রাস্ট সিগন্যাল। এর মানে হচ্ছে আপনার যে ব্র্যান্ডটা আছে, আপনার এই ব্র্যান্ডের নেমটা কেউ যদি শুধু কোনো জায়গাতে লেখে যে আমি ম্যাক্সিমার্ক ডিজিটাল থেকে একটা সার্ভিস নিয়েছিলাম, সার্ভিসটা ভালো ছিল, এইটুকু যদি শুধু কেউ লেখে, সেইখানে আমার ওই যে ম্যাক্সিমার্ক ডিজিটাল লিখছে ওইটাতে লিঙ্ক করাইতে হবে এমন না, লিঙ্ক করানোর দরকার নাই। সে তার প্ল্যাটফর্মেই লিখছে, আমাকে কোনো লিঙ্ক দেয় নাই, সে কি করছে, আমার নিয়ে, আমার ব্র্যান্ডের নেমটা নিয়ে সে একটা পজিটিভ লেখা লিখছে। এই জিনিসটাই গুগলের কাছে ট্রাস্টেবল। এটাও গুগলের কাছে ট্রাস্টেবল, গুগল এটাও মানে ট্রাস্ট সিগন্যাল হিসেবে গণ্য করে। হ্যাঁ, এটাও একটা কাজের জিনিস। সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট, while social share don't directly boost ranking, they drive traffic and brand visibility। এর মানে হচ্ছে আপনি এই যে ইয়াতে সোশ্যাল মিডিয়া যে, সোশ্যাল মিডিয়াতে যে আপনার ইয়াগুলো আছে, অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলো যখন আপনি বুস্ট করবেন, এই অ্যাকাউন্টগুলোতে যদি আপনার এনগেজমেন্ট ভালো হয় বা এইটা যদি খুব ট্রাস্টফুল হয়, তাহলে গুগল এইখান থেকেও আপনার এই যে যে রেপুটেশনটা, এই জিনিসটা খুঁজে বের করে। এইখান থেকে দেখেও সে আপনার ব্র্যান্ডটাকে মানে একটা পজিটিভ সিগন্যাল হিসেবে নেয় যে আপনার সোশ্যাল মিডিয়াতে যেহেতু আপনার ভালো পপুলারিটি আছে, তাহলে আপনার বিজনেসটা ভালো। তখন কি করবে, ধীরে ধীরে আপনার ওয়েবসাইটটাকেও দেখানো শুরু করে দিবে। ঠিক আছে, ওকে। The more people see and share your content, the higher the chances of getting backlinks। মানে আপনার কন্টেন্ট বা আপনার ওয়েবসাইট যত বেশি মানুষ দেখবে তত বেশি ব্যাকলিঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, ব্যাকলিঙ্ক মানে কি, শেয়ার করা। তো আমার একটা আছে, ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে, কেউ একজন আমার কন্টেন্টটা পড়লো, যত বেশি মানুষ পড়বে, ধরেন 10 জন মানুষ পড়ছে, 10 জন মানুষের মধ্যে 2 জন মানুষ শেয়ার করে ফেলতে পারে, বা একজন মানুষও যদি শেয়ার করে, সেই জিনিসটা কিন্তু আমার একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। শেয়ার করলে কোথায় করবে, কোনো সোশ্যাল মিডিয়াতে করবে, তো সেইখান থেকে তো আমার আরো অডিয়েন্স আসবে, তাই না? অনলাইন ডিরেক্টরিজ অ্যান্ড সাইটেশনস। অনলাইন ডিরেক্টরি বলতে
আমাদের কিছু ওয়েবসাইট থাকে যেই ওয়েবসাইটগুলোতে আমরা ডিরেক্ট সাবমিশন করি, মানে আমাদের যে ইয়াটা আছে, ব্র্যান্ডটা আছে, সেই ব্র্যান্ডের ইনফরমেশনটা সরাসরি সেই ওয়েবসাইটগুলোতে গিয়া সাবমিট করি, এবং সেই জায়গাতে আমাদের একটা প্রোফাইল থাকে, বা আমাদের যে ইনফরমেশন গুলো আছে, নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, বা হচ্ছে আমাদের যত ধরনের ইনফরমেশন আছে ব্র্যান্ড ইনফরমেশন, সেইগুলা লিস্টিং করা থাকে। তো এইখানে দেখেন 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে কনসিস্টেন্ট বিজনেস নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার এনএপি অ্যাক্রস অল লিস্টিংস। এইটার মানে হচ্ছে আমরা যত জায়গাতে বা যত প্ল্যাটফর্মে আমরা আমাদের বিজনেসের ইনফরমেশন দিব, সব জায়গাতে আমাদের সেম ইনফরমেশন রাখতে হবে। কোনোভাবে আমাদের ইনফরমেশন একটা প্ল্যাটফর্মের থেকে অন্য প্ল্যাটফর্মে চেঞ্জ হওয়া যাবে না। যদি চেঞ্জ হয় তাহলে গুগল বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি আমার বিজনেসের জন্য কোন ইনফরমেশনটা কারেক্ট। এই জন্য সব জায়গায় আমাদের বিজনেসের জন্য সরাসরি আমাদের আগে সেট আপ করে নিতে হবে যে আমি বিজনেসের জন্য কোন মেইল, কোন ফোন নাম্বার এবং কোন লোকেশনটা ইউজ করব। এটা আগে আমাকে একটা জায়গায় নোট করে নিতে হবে। এরপরে আমি যত জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করব সব জায়গাতে আমি সেম ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে সাইটেশন। সাইটেশনটা কি? সাইটেশন হচ্ছে আমাদের এই যে লোকাল এসইও, বা হচ্ছে যদি বলি যে গুগল বিজনেস প্রোফাইল, আপনাদেরকে গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেছি না, ওই গুগল বিজনেস প্রোফাইলটা হচ্ছে মূলত এই সাইটেশন। ওইখানে আমাদের যে বিজনেসের ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো থাকে, এবং সেইখানে রিভিউ নেওয়ার একটা জায়গা থাকে। আমরা ওই প্ল্যাটফর্মে বা ওই প্রোফাইলে একটা রিভিউ নিতে পারি। ওকে। আর এই যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটাকে সংক্ষেপে বলা হয় ন্যাপ, এনএপি। ওকে। রিভিউ অ্যান্ড কি রেপুটেশন ম্যানেজমেন্ট, রিভিউস অ্যান্ড রেপুটেশন ম্যানেজমেন্ট, পজিটিভ গুগল রিভিউস, ইয়েল্প রেটিংস অ্যান্ড ইন্ডাস্ট্রি স্পেসিফিক রিভিউস বুস্ট ট্রাস্ট। মানে আমার পজিটিভ রিভিউগুলা, যেই সব প্ল্যাটফর্মে আমার রিভিউগুলা নেওয়া যায়, ওই রিভিউগুলা আমার বিশ্বাস তৈরি করে, আমার বিজনেসের প্রতি বিশ্বাস তৈরি করে মানুষের মধ্যে। হ্যাঁ, যেমন ধরেন গুগলে যেটা বললাম যে গুগলে মাই বিজনেস প্রোফাইল, এই গুগলের মাই বিজনেস প্রোফাইলে যখন কেউ হচ্ছে আমাকে দিবে, রিভিউ দিবে, তখন বাকি যারা ইউজার আছে বা বাকি যারা ভিজিটর আছে, তারা দেখলে কি হবে, তারা যদি একটা পজিটিভ রিভিউ দেখে তখন বুঝবে যে না, যেহেতু একজন বায়ার বা দুইজন বায়ার সে হচ্ছে সার্ভিস নিয়ে তাকে কি করছে, পজিটিভ রিভিউ দিছে, তার মানে হয়তো সে ভালো সার্ভিস দেয়। কারণ খালি খালি কেউ তো আমাকে এসে পজিটিভ একটা রিভিউ দিবে না, তাই না? আর গুগলে রিভিউ কিনে নেওয়া বা হচ্ছে ফেক রিভিউ নেওয়ার সুযোগ নাই। এই আলোচনাটা করছি আপনাদের সাথে যে গুগল এটা কিভাবে বুঝতে পারে। তো গুগলের কাছে আসলে গুগলকে আসলে ফাঁকি দেওয়া খুবই কঠিন। আচ্ছা, এরপরে আছে রেসপন্ড টু বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক। এটার মানে হচ্ছে আমরা যদি আমাদেরকে যদি কেউ রেটিং করে বা হচ্ছে কেউ যদি রিভিউ দেয়, সেই রিভিউগুলোকে আমাদের রেসপন্স করতে হবে বা হচ্ছে রিপ্লাই দিতে হবে। ইভেন এটা যদি হচ্ছে আপনার নেগেটিভ রিভিউ হয়, নেগেটিভ রিভিউ হইলেও তাকে আমাদের একটা সুন্দর করে রিপ্লাই দিতে হবে। এমন করা যাবে না যে সে আমাকে নেগেটিভ রিপ্লাই দিছে তাহলে আমি তাকে বিভিন্নভাবে পুশ করি রিপ্লাইটা বা রিভিউটা উঠাই নিতে, অথবা হচ্ছে এডিট করে ঠিক করে দিতে। এই কাজগুলো করা যাবে না। বরং তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, সে তার মনের মতো করে যা ইচ্ছা আমার বিজনেস সম্পর্কে বলবে। এটাই হচ্ছে গুগল পছন্দ করে। এখন নেগেটিভ রিভিউ দিল, সেই জন্য আপনি যদি করেন, তাকে তাকে যদি একটা বাজে মন্তব্য করে দেন বা হচ্ছে একটু আহ, এড়াই চলার চেষ্টা করেন, ইগনোর করেন যে তাকে রিপ্লাইটা দিচ্ছেন না, তাহলে গুগল এই জিনিসটা কিন্তু পছন্দ করবে না। ঠিক আছে? নেগেটিভ হোক পজিটিভ হোক আপনি রিপ্লাই দিবেন, এবং সুন্দর একটা রিপ্লাই দিবেন। ইনফ্লুয়েন্সার আউটরিচ অ্যান্ড পিআর। ইনফ্লুয়েন্সার কি? যারা সেলিব্রিটি, যারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন করে দেয় বা ইনফ্লুয়েন্স মার্কেটিং করে দেয়, ইনফ্লুয়েন্স করে দেয়, হ্যাঁ, প্রমোশন করে দেয়। তো এই ইনফ্লুয়েন্সারদের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। কি হয়েছে মাঝখানে? আচ্ছা, এরপরে 7 নম্বরে আছে হচ্ছে ফোরাম অ্যান্ড কমিউনিটি পার্টিসিপেশন। হ্যাঁ,
forum and community participation, engaging in relevant forums like Quora and Reddit to share expertise without spamming. ওকে, তাহলে আমরা যখন কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা কি লিঙ্ক দিছিলাম, এই যে যার যার অ্যাকাউন্টটা হয়েছে, সাসপেন্ড হয়েছে বা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়েছে, তারা কি কি ভুল করছিলেন এখন দেখেন। এইখানে মূলত হচ্ছে ইরিলেভেন্ট কোনো লিঙ্ক দেওয়া যাবে না। আমি এটা আপনাদেরকে বলছিলাম। ইরিলেভেন্ট লিঙ্ক বলতে যেমন ধরেন আপনি পোস্ট করছেন কি রিলেটেড, সেই রিলেটেড একটা লিঙ্ক দিতে হবে এবং যে লিঙ্কটা দিচ্ছেন সেইখানে যেন এক্স্যাক্টলি ওই যে পোস্টটা করতেছেন ওইটার যেন পুরোপুরি ইনফরমেশনটা থাকে। আন্দাজে একটা লিঙ্ক দিয়ে তারপরে হচ্ছে করা যাবে না, পোস্ট করা যাবে না। যেমন ধরেন আপনি এমন করতে পারেন যে আপনি একটা পোস্ট করছেন, সাথে আপনি আপনার পেজের একটা লিঙ্ক করে দিচ্ছেন যেন সরাসরি মানুষকে পেজে ভিজিট করে, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু স্প্যামিং হয়ে যাবে। ওকে, তো এই একটা জিনিস বাকি ছিল। এখন আমাদের হচ্ছে পার্ট হচ্ছে টেকনিক্যাল এসইও। তাহলে টেকনিক্যাল এসইওটা কি জিনিস? টেকনিক্যাল এসইও বলতে আমরা আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টের যে এসইওর কাজগুলো করি সেটাই হচ্ছে মূলত টেকনিক্যাল এসইওর কাজ, হ্যাঁ, বা সেটাই টেকনিক্যাল এসইও। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টের যে কাজগুলো করা হয়, যেই সমস্যাগুলো সমাধান করা হয়, এটাই হচ্ছে মূলত টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল এসইও অপটিমাইজেশন। তো টেকনিক্যাল এসইওর মধ্যে কি কি থাকতে পারে? টেকনিক্যাল এসইওর মধ্যে প্রথমে আছে সাইট স্পিড অপটিমাইজেশন। সাইট স্পিড অপটিমাইজেশন বলতে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, একটা ওয়েবসাইটে ঢোকার সময় যেই টাইমটা নেয়, যেমন ধরেন আমি এই যে একটা সাইটে ঢুকছি, এই সাইটে ঢোকার সময় আমার কতটুকু সময় নিছে, আবার এইখানে গুগলে চলে যায়, এখানে আরো ওয়েবসাইট আছে, যেমন এই যে এখানে একটা অরেঞ্জ বিডি, এটাতে একটা ক্লিক করি, এটাতে ক্লিক করে দেখি আসলে কতটুকু সময় নিচ্ছে, ক্লিক করে দিলাম। তো এই যে এইখানে দেখেন একটা ক্রস আছে, ক্লিক দেওয়ার পরে এখানে যতক্ষণ ক্রসটা থাকবে ততক্ষণ বুঝবেন যে পেজটা লোড নিচ্ছে, ক্রসটা চলে যাওয়ার পরে বুঝবেন এটা লোড নেওয়া শেষ। তার মানে আমার ওয়েবসাইট ঢুকে গেছে, কতটুকু সময় নিচ্ছে এই ওয়েবসাইটে ঢুকতে। এই জিনিসটা হচ্ছে মূলত আমার পেজ স্পিড বা হচ্ছে আমার ওয়েবসাইটের যে স্পিড, এই স্পিডটা এটা। আর এইটা সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কখন এই জিনিসটা দেখতেছি বা কখন আমি এই স্পিডটা মাপতেছি, করতেছি, মেজারমেন্ট করতেছি। এটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে প্রথম একবার যখন ভিজিট করি তখন যে সময়টা নেয়, এটা হচ্ছে মূলত আমাদের এক্সাক্ট পেজ স্পিড, মানে এটা হচ্ছে ফার্স্ট লোডিং স্পিড, হ্যাঁ। এরপরে ধরেন আমি এই ওয়েবসাইটে একবার ঢুকে গেছি, এখন যদি আমি ব্যাক করি, ব্যাক করে যদি আমি এখানে আবার ক্লিক করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনি আপনি যতবারই ঢুকবেন তাড়াতাড়ি ঢুকে যাবে, কিন্তু প্রথম যখন আপনি ঢুকবেন, প্রথমবার আপনার ওয়েবসাইটে কতটুকু সময় নিয়ে ঢুকতেছে, সেই জিনিসটা হচ্ছে মূলত আপনার আসল স্পিড। এই যে ক্লিক করলাম দেখেন এটা ক্রস হয়ে আছে এখন পর্যন্ত, এখনো তার মানে লোডিং নিচ্ছে। হ্যাঁ, ক্যাশ জমা থাকে, এই জন্য হচ্ছে পরবর্তী স্পিডটা আর কাউন্ট করা হয় না, পরবর্তী স্পিডটা হচ্ছে আপনার ক্যাশ জমা থাকার কারণে তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তো দেখেন এটা এখনো কিন্তু লোডিং নিচ্ছে, সাইটে ঢুকছে ঠিকই কিন্তু লোডিং কিন্তু নিচ্ছে, লোডিং কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে বা এই জিনিসটা ফাস্ট করতে হবে, যত তাড়াতাড়ি লোড নিতে পারবে ওয়েবসাইট তত বেশি র্যাঙ্ক করবে। হ্যাঁ, অনেকটা নেটেরও ব্যাপার আছে এখানে, ভালো নেট হলে তারপরে হচ্ছে এই জিনিসটা মেজারমেন্ট করতে হয়, কিন্তু এই জিনিসটা মূলত আমরা এইখানে চেক করি না, আমরা এটা চেক করব অন্য জায়গাতে, সেটা এক্সাক্ট জিনিসটা আমরা দেখব অন্য জায়গাতে গিয়ে দেখব, গুগলের একটা টুলস আছে মোবাইল ফ্রেন্ডলিনেস, এটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে। এটা হচ্ছে টেকনিক্যাল পার্টের কাজ, মোবাইল ফ্রেন্ডলিনেস মানে আমরা যখন পোস্ট বা পেজটা ডিজাইন করব তখন এটা মোবাইল রেসপন্সিভ করে নিতে হবে বা মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। মোবাইলে যে ডিজাইনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। সিকিউর ওয়েবসাইট, এইচটিটিপিএস, এই এইচটিটিপিএসটা কি মনে আছে? কি এটা বলেন? হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এরপরে আছে কি সিকিউরিটি সকেট লেয়ার, ঠিক আছে, এসএসএল।
এই যে হচ্ছে এসএসএল, এসএসএল সার্টিফিকেট প্রোটেক্ট ইউজার টু বুস্ট ট্রাস্ট, মানে এসএসএল সার্টিফিকেটটা থাকলে এই সার্টিফিকেটটা ইউজারদের জন্য ট্রাস্ট তৈরি করে, হ্যাঁ, বিশ্বাসযোগ্যতা তৈরি করে যে এসএসএল সার্টিফিকেট আছে তার মানে এই ওয়েবসাইটটা ভালো, বিশ্বাসযোগ্য। এরপর হচ্ছে গুগল ইভেন্ট ফ্ল্যাগ নট সিকিউর সাইট ইন ক্রোম। তো গুগল হচ্ছে এই যদি আমার এই এসএসএল সার্টিফিকেটটা না থাকে তাহলে ক্রোমে যখন কেউ ভিজিট করে এই যে নট সিকিউর যে ইয়াটা আছে, ট্যাগটা আছে, এই ট্যাগটা শো করায়। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে ঢুকি, এই যে আমার একটা ওয়েবসাইট আছে, এইখানে যদি ঢুকি এইখানে দেখেন নট সিকিউর, হ্যাঁ, তার মানে আমার এই ওয়েবসাইটে আমার এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করা নাই, ঠিক আছে, যার কারণে এখানে নট সিকিউর দেখাচ্ছে। XML sitemap, XML sitemapটা কি? এ ম্যাপ অফ ইওর সাইট ফর গুগল ক্রলার্স, মানে আমার ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ থাকবে বা একটা লিংক লিস্ট থাকবে যেখানে আমার ওয়েবসাইটের যত ইনফরমেশন আছে বা যত পেজ আছে, যত পোস্ট আছে, যত কন্টেন্ট আছে, সবকিছু আমার ওই যে ম্যাপটা আছে, এসে কি বলে এক্সএমএল সাইট ম্যাপ, এই সাইট ম্যাপে আমার সব এন্ট্রি করে দিতে হবে, সুন্দর করে সাজাই রাখতে হবে। এইটা সাজাই রাখার উদ্দেশ্য হচ্ছে গুগল যেন আমার ওয়েবসাইটে ভিজিট করে খুব সহজে আমার পেজে আমার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো ক্রল করতে পারে বা ইন্ডেক্স করতে পারে। এই জন্য একটা সাইট ম্যাপ থাকে গুগলের বটের জন্য। কার জন্য? গুগলের বটের জন্য ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ থাকে যার নাম হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। এই সাইট ম্যাপে গুগলের বটের জন্য আমার ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন সাজানো থাকে যেন খুব সহজে গুগলের বট এই ইনফরমেশনগুলোকে ইন্ডেক্স করতে পারে। মেক শিওর ইটস আপডেটেড অটোমেটিক্যালি হোয়েন ইউ অ্যাড নিউ পেজেস, মানে যখন আপনি নতুন কোনো পেজ বা নতুন কোনো পোস্ট অথবা নতুন কোনো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আপলোড করতেছেন, মেক শিওর যে এই কন্টেন্টগুলো অটোমেটিকলি আপনার সাইট ম্যাপে অ্যাড হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমি যেই কন্টেন্টগুলো নতুন নতুন কন্টেন্টগুলো আপলোড করতেছি সেইগুলা অটোমেটিক যেন আমার সাইট ম্যাপে অ্যাড হয়ে যায়, এই জিনিসটা শিওর করতে হবে বা কনফার্ম করতে হবে। রোবটস ডট টিএক্সটি অপটিমাইজেশন, রোবটস ডট টিএক্সটি ফাইলটা কি? রোবটস ডট টিএক্সটি ফাইলটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর বলতে কি বোঝায়? ইনস্ট্রাক্টর বলতে বোঝায় যে ইনস্ট্রাকশন দেয়, আমার ওয়েবসাইটের কোথায় কি আছে না আছে তার সবকিছু জানা আছে এবং সেই অনুযায়ী সে ইনস্ট্রাকশন দিবে কাকে? এই যে গুগলের বট, যে গুগলের বট আমার ওয়েবসাইটে আসবে, আমি তাকে একটা সময় ইনভাইট করব যে গুগল আমার ওয়েবসাইটটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন তুমি আমার ওয়েবসাইটে আসো, আমার ওয়েবসাইটটা ভিজিট করো, দেখো আমার ইনফরমেশনগুলো তুমি কালেক্ট করো এবং কেউ যদি কোনো কিছু সার্চ করে সেই সার্চের আন্ডারে যদি রিলেভেন্ট আমার ওয়েবসাইটে কোনো ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনগুলো তুমি তাদের সামনে প্রেজেন্ট করো। তাহলে কি হবে? গুগল ওই ইনভাইটেশন পাওয়ার পরে আমার ওয়েবসাইটে আসবে। এখন ধরেন আমি খুব সহজভাবে যদি উদাহরণ দেই, আমার ওয়েবসাইটটা হচ্ছে এই অফিসটা, এই অফিসটা ধরেন আমার ওয়েবসাইট। এখন বাহির থেকে কেউ একজন আসতেছে আমার আমার যে অফিস আছে, আমার ওয়েবসাইট অফিসে কয়টা রুম আছে এবং কোন রুমের কি অবস্থা অডিটে আসতেছে, তাহলে কি করবে? প্রথমে এসে দরজাতে দাঁড়াবে, আমার দরজায় আমার একটা সিকিউরিটি থাকবে, সিকিউরিটি থাকবে, সে দরজা পর্যন্ত আসবে, এসে সিকিউরিটির সাথে কথা বলবে, সিকিউরিটি তাকে সালাম দিবে, স্যার আসেন, আমার অফিসের ভেতরে কোন কোন রুম আছে, কোন রুমে কি আছে, কি অবস্থা আছে আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আমার অফিসে কে ভিজিট করতে আসবে, কখন আসবে, আর এসে সে কোন কোন রুমটা দেখবে, আমি আমার সিকিউরিটিকে বলে রাখবো যে যেই আসুক তুমি তাকে এই তিনটা রুম দেখাও, বাকি যে একটা রুম আছে এই রুমটা তাকে দেখানোর প্রয়োজন নাই। বুঝতে পারতেছেন? যে আমার অফিসে চারটা রুম আছে, এই চারটা রুমের মধ্যে তুমি তাকে এই তিনটা রুম দেখাবা, বাকি যে একটা রুম আছে ওই রুমটা দেখানোর প্রয়োজন নাই, তাকে এই রুমটা দেখাবা না। তাহলে কি হবে? আমার এই যে রোবট ডট টিএক্সটি ফাইল সেম ভাবে আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে বা যতগুলো কন্টেন্ট আছে যাই থাক না কেন, টোটাল ইনফরমেশন তার কাছে থাকবে এবং তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে তুমি এই এই পেজগুলো হচ্ছে তুমি গুগলকে দেখাবা আর এই পেজগুলো গুগলকে দেখাবা না।
তখন রোবট ডট টিএক্সটি কি করবে, যে গুগল ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এরপরে হচ্ছে সে ঘুরে ঘুরে আমি যে ইনস্ট্রাকশনটা তাকে দিয়ে দিছি, রোবট ডট টিএক্সটি কে দিয়ে রাখছি, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে আবার গুগলের বটকে ইনস্ট্রাকশন দিবে যে আপনি আমার এই পেজগুলা ভিজিট করেন, দেখেন আমার এই পেজগুলার কি অবস্থা, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার পেজটাকে সাজাইতে পারছি কিনা। যদি সাজানো ঠিক থাকে সে দেখবে, ঘুরে ঘুরে দেখবে, যদি সাজানো ঠিক থাকে তখন কি করবে, আমার এই ওয়েব পেজগুলোকে সে ইন্ডেক্স করে নিবে, সে তার মেমোরিতে নিয়ে নিবে, গুগলের মেমোরিতে নিয়ে নিবে। নেওয়ার পরে সে চলে যাবে, সে তার জায়গায় চলে যাবে। এখন গুগলের কাছে যেই লোকগুলা বা যেই ইউজারগুলো হচ্ছে কোনো কিছু সার্চ করতেছে, যেমন ধরেন আমার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট আছে, হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, এইভাবে। এখন গুগলে গুগল আমার এই পেজটাকে ইন্ডেক্স করছে, তার রেকর্ডে নিয়ে নিছে। এর পরবর্তীতে গুগলে যত মানুষ সার্চ করবে হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, এই লেখাটা লিখে গুগলে যত মানুষ সার্চ করবে, এতগুলা মানুষের সামনে ধীরে 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 আমার ওয়েবসাইটটাকে প্রেজেন্ট করা শুরু করবে। এটার একটা অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা তো আপনি এসইও করছেন, আজকে এসইও করছেন, করে আপনি সাবমিট দিছেন, গুগলের কাছে সাবমিট দিছেন। এই সাবমিট করার পরে আপনার ওয়েবসাইটটা বা আপনার ওয়েব পেজটা র্যাঙ্ক করানোর জন্য গুগল সর্বনিম্ন 3 মাস সময় নেবে, সর্বনিম্ন, এবং জেনারেলি এটা 6 মান্থ টাইম নেয়। ঠিক আছে, জেনারেলি 6 মান্থ। আপনারা যদি কোনো বায়ারের কাজ করে দেন, এসিওর কাজ করে দেন, তাহলে তাকে বুঝাই দিবেন বা বলে দিবেন যে আমি আপনাকে এসিওর কাজটা করে দিলাম, এমন না যে আমি আজকে কাজ করে দিলাম কালকেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন, ব্যাপারটা এমন না। আপনার এই এসইও রেজাল্ট পাইতে 6 মাস সময় লাগবে, এবং আপনি যদি খুব ভালো করে এসইও করতে পারেন এবং খুব ভালো একটা কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন, তাহলে হয়তো 3 মাসের মধ্যেই আপনি ধীরে ধীরে রেজাল্টটা পেতে থাকবেন। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, রোবট তাহলে কি করতেছে, আমি তাকে যেইভাবে ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছি সে সেইভাবে গুগলকে এই ইনফরমেশনটা প্রেজেন্ট করবে। তারপরে গুগল যদি আমার ইনফরমেশনগুলো পছন্দ করে সে সেইগুলা ইন্ডেক্স করে নিবে। নেওয়ার পরে এই যে মানুষ যে সার্চ করতেছে ডিজিটাল মার্কেটিং লিখে, তখন গুগল কি করবে, আমার এই যে অন্যান্য ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটটাও সে ক্রল করে ফেলবে, যে এই যে ডিজিটাল মার্কেটিং, হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, এই লেখাটা তার যে রেকর্ডে যত ওয়েবসাইট আছে তার মধ্যে কোন ওয়েবসাইটগুলোর মধ্যে এই লেখাটা আছে, এবং সবচেয়ে বেশিবার এই লেখাটা কোন ওয়েবসাইটে আছে। এবং যখন লেখাটা খুঁজে পাবে তারপরে দেখবে কি সবচেয়ে বেশি ভালো রুলস মেনটেন করছে কোন ওয়েবসাইটটা। এই সব কিছু মেনটেন করে তারপরে হচ্ছে সে ধীরে 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 এইরকম সাজাইয়া একটার পর একটা একটার পর একটা ওয়েবসাইট শো করাবে। এর মধ্যে ধীরে ধীরে আমার ওয়েবসাইটটা আসতে থাকবে। ওকে, এবং এই ওয়েবসাইটে প্রথমে আমি যদিও সবচেয়ে ভালো এসইও করি, তারপর প্রথমে একেবারে ফার্স্ট পেজে দেখাবে না, প্রথমে হচ্ছে আপনার থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, এইসব পেজে দেখাবে। তারপর হচ্ছে ধীরে 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 মানুষ যখন আবার ওয়েবসাইটে ক্লিক করে করে ইনফরমেশন দেখতে দেখতে থাকবে, তখন গুগল বুঝবে যে না, আমার ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সব সম্ভবত অথেন্টিক দেওয়া আছে বলে মানুষ ক্লিক করে দেখতেছে। তারপরে গুগল ধীরে ধীরে আমার এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে করতে একেবারে ফার্স্ট পেজে নিয়ে আসবে, গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবে। এমনও হইতে পারে যদি সর্বোচ্চ ভালো মানের যদি আপনি একটা কাজ করে দিতে পারেন, তাহলে আপনার ফার্স্ট পেজে একদম প্রথমে চলে আসতে পারে। ঠিক আছে, তো মূলত এইভাবে কাজ করে। আচ্ছা, রোবট ডট টিএক্সটি বুঝাইতে গিয়ে হচ্ছে অনেকগুলো কথা বলে ফেললাম। স্ট্রাকচার ডাটা স্কিমা মার্কআপ, স্ট্রাকচার ডাটা স্কিমা মার্কআপ, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে আমার একটা ওয়েব পেজে যেই ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে ছোট করে, মানে কোড আকারে এটাকে সাজায়া একটা জায়গায় সেভ করে রাখা, বা কোড আকারে গুগলের কাছে প্রেজেন্ট করা। এটা হচ্ছে খুব সুন্দর করে আমার টোটাল পেজটাকে অল্প কিছু কোডিং এর মাধ্যমে গুগলকে বোঝানো যে আমার এই পেজটা এই জিনিস নিয়ে। তাহলে গুগল খুব সহজেই আমার এই পেজের সম্পর্কে ধারণা নিতে পারে, বা আমার পেজে মূলত কি আছে সেটা গুগল খুব সহজেই বুঝে ফেলতে পারে। ক্যান গেট ইউ রিচ রেজাল্ট লাইক রেটিং, frequently asked question, ইভেন্ট, ডেটস ইন সার্চ। মানে
এই জিনিসটা আমাকে কি কি দিবে, এইখান থেকে বা স্ট্রাকচার ডাটা আমার কি কি জিনিস নিয়ে হইতে পারে। এইখানে হচ্ছে আমার রেটিং থাকতে পারে বা রেটিং থাকবে। আমি যখন একটা কিছু লিখে লিখে সার্চ করব, যেমন এইখানে ধরেন আমি যদি ডিএসএলআর ক্যামেরা লিখে সার্চ করলাম, এখন ক্যামেরা লিখে সার্চ করার পরে এই জায়গাতে হচ্ছে আমাদের কিছু কিছু, এই যে এখানে দেখেন একটা জিনিস আচ্ছা এটা তো হচ্ছে অ্যাপ। আচ্ছা আমরা এইখানে একটু লোকেশনটা চেঞ্জ করে নেই, তাহলে রেটিংটা দেখা যাবে বেশি। আচ্ছা এই যে এই জায়গায় একটা আসছে, এইভাবেও আসে না, আরো সুন্দরভাবে আসে। তারপর এই যে এখানে আসছে আরো কিছু, হ্যাঁ। তো এই যে এইখানে যে জিনিসগুলো আসছে এখানে দেখেন, এই যে রেটিং আছে 4.6, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে আরো সুন্দর করে আসে এই জিনিসটা, প্রাইস আসে, তারপর হচ্ছে ডেট আসে, মানে কোন তারিখে এটা হচ্ছে পাবলিশ করা হয়েছে, অথবা হচ্ছে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমার অফারটা চলবে, এই জিনিসগুলো শো করে, হ্যাঁ। আচ্ছা নেট এমনি চলো, তার মধ্যে ভিপিএন দিছি তো এই জন্য আরো চলতেছে না। আচ্ছা এই যে এখন আসছে, হ্যাঁ দেখেন। তো এই যে এইখানে দেখেন কিছু জিনিস আসছে, হ্যাঁ। এই যে ক্যামেরাগুলো আসছে বা এই যে পোস্টগুলো আসছে, আরে, তো এই জায়গাতে দেখেন এই যে রেজাল্টগুলো দেখাচ্ছে, এইগুলা হচ্ছে মূলত আমাদের স্কিমা মার্কআপের কাজ। স্কিমা মার্কআপ করে এই জিনিসগুলো এইভাবে শো করানো হয়, ঠিক আছে। অথবা আরো কিছু কাজ আছে, সেটাও একটু দেখাই। আচ্ছা এই জায়গায় দেখেন একটা জিনিস, এইখানে দেখেন আমি সার্চ দিছি কি উইকিপিডিয়া লিখে সার্চ দিছি, তাই না। তো প্রথমে কি আসছে, উইকিপিডিয়ার ওয়েবসাইটটা চলে আসছে। কিন্তু নিচে দেখেন কিছু অপশন আছে, এই যে এত ডিস্টার্ব করতেছে নেটওয়ার্কটা। এইখানে যে কিছু রেজাল্ট আছে, এই যে ইংলিশ, এরপর হচ্ছে আপনার ডাচ, এরপর হচ্ছে সিনার্স, এই যে বিভিন্ন ইয়াগুলো আছে, পেজগুলো আছে, এইগুলাতে তো কোনো লিঙ্ক নাই বা কোনো ওয়েবসাইট নাই, সরাসরি পেজগুলো আসছে। এখানে উইকিপিডিয়ার একেবারে স্পেসিফিক কিছু পেজ এখানে শো করতেছে। এইগুলা মূলত হচ্ছে আমাদের এই যে স্কিমা মার্কআপ, এই জিনিসটা কাজ করে এখানে, হ্যাঁ। এই স্কিমা মার্কআপ করে এই জিনিসগুলো শো করানো হয়। তো এইটা করার উপায় বা উদ্দেশ্য কি, বা হচ্ছে এটার উপকারিতা কি। যেমন ধরেন উইকিপিডিয়া লিখে কেউ সার্চ করছে, এখন কেউ যদি চায় যে সরাসরি ইংলিশ ভার্সনটা দেখবে, তাহলে সরাসরি এখানে ক্লিক করে ইংলিশ ভার্সনটা দেখতে পারে। কারণ আপনি যেই লোকেশন থেকে ক্লিক করবেন, অনেক সময় সেই লোকেশনের ল্যাঙ্গুয়েজ ধরে উইকিপিডিয়াটা ওপেন হয়ে যায়। তো আপনি যদি চান সরাসরি এই ল্যাঙ্গুয়েজ ধরে ওপেন করতে পারবেন, বা যদি চান এক্স্যাক্টলি যেই পেজটাতে যাইতে চাচ্ছেন সেইটা এইখান থেকে গিয়ে ক্লিক করে এই ওয়েবসাইটে বা এই পেজে ঢুকে যাইতে পারবেন, এরকম একটা ব্যাপার, হ্যাঁ। তো এখানে বিভিন্ন সুবিধা আছে, আরো অনেক সুবিধা আছে। তো সুবিধার কথা পরে আলোচনা করি। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বলতে আমার যে ইয়াটা আছে, স্কিমাটা আছে, সেইখানে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বলতে একটা ব্যাপার আছে, এটা কে কে জানেন বলেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি, এইটুকু মানে এটা, এটার মানেটা কি, এটা কেন করা হয়। রাইট, হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর। তো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে এইরকম, বুঝছেন। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা হচ্ছে এমন জিনিস, আপনি যেই কন্টেন্টটা বা যেই প্রোডাক্টটা আপনি হচ্ছে আপলোড করবেন, সেই প্রোডাক্টের ব্যাপারে কাস্টমারদের কি কি কোশ্চেন থাকতে পারে, আপনাকে সেই জিনিসটা আগে কাস্টমার সেজে নিতে হবে। কাস্টমার সাজার পরে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা যদি আমি কারো কাছ থেকে কিনতে যাই, আমি তাকে কি কি কোশ্চেন করতে পারি। এই কোশ্চেনটা আপনি আপনার মাথায় নিয়ে আসবেন, আনার পরে সেই কোশ্চেনটা হবে কমন কোশ্চেন। এই কোশ্চেনটা সবার মাথায় চলে আসতে পারে, তাহলে কি হবে, এই কোশ্চেনটা খুঁজে বের করে যখন আপনি এটা লিখে দিবেন, তখন কি হবে,
যারা এই প্রোডাক্টটা বা যারা এই সার্ভিসটা নিতে আসবে বা কিনতে আসবে, তারা এই কোশ্চেনটা করার আগেই তার অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে তার আলাদা করে কোশ্চেন করতে হচ্ছে না, এবং কোশ্চেন করে অ্যান্সারের জন্য তার ওয়েট করতে হচ্ছে না। সরাসরি সে কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেল। কোশ্চেনের অ্যান্সার পাওয়ার পরে তার যদি মনে হয় যে এই প্রোডাক্টটা সে পারচেস করবে, তাহলে সে এই কোশ্চেন থেকে অ্যান্সার দেখে সে প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবে। এবং খুব কম সংখ্যক বায়ার থাকবে যারা এই কোশ্চেনগুলোর বাইরেও কিছু কোশ্চেন করতে পারে। তখন আপনাকে ঠিকই আবার কোশ্চেনটা করবে, আপনার অ্যান্সারটা দিতে হবে। কিন্তু যেগুলো কমন কোশ্চেন, এইগুলো নিয়ে তো এত প্যারা খাওয়ার দরকার নাই আমাদের, তাই না? যার কারণে আমরা এই কোশ্চেনটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা, এইটা আমরা অ্যাড করে দিতে পারি। এবং এটা কোথায় অ্যাড করে দিব? আমাদের এই স্কিমা মার্কআপে, হ্যাঁ, ডাটা স্ট্রাকচার স্কিমা মার্কআপে এটা অ্যাড করে দিব। আচ্ছা, ফিক্সিং ফিক্সিং ব্রোকেন লিঙ্কস অ্যান্ড এরর্স। এখন ব্রোকেন লিঙ্ক কি? ব্রোকেন লিঙ্ক তো একটু আগেই বললাম যে ব্রোকেন লিঙ্কটা কি। এখন অন্যদের ওয়েবসাইটে যদি ব্রোকেন লিঙ্ক থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটে তো ব্রোকেন লিঙ্ক থাকতে পারে, তাই না? তো আমাদের ওয়েবসাইটে যদি ব্রোকেন লিঙ্ক থাকে, আমরা অন্যদের ওয়েবসাইট নিয়ে, আচ্ছা আপনারা এদিকে মনোযোগ দেন। ওই আপনারা যখন বেরোছিলেন তখন ওরা এরকম ফিল করছে। ফিক্সিং ব্রোকেন লিঙ্ক অ্যান্ড এরর্স, হ্যাঁ। তাহলে আমরা কি একটু আগে ব্রোকেন লিঙ্ক সম্পর্কে কি বলছিলাম? যে ওয়েবসাইটের ভেতরে বিভিন্ন ধরনের লিঙ্ক করা থাকে, সেই লিঙ্কগুলো অনেক সময় কাজ করে না। ফিক্সিং ব্রোকেন লিঙ্ক অ্যান্ড এরর। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ওয়েবসাইটে বা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক থাকে, ইন্টারনাল বা এক্সটার্নাল যাই হোক, বিভিন্ন লিঙ্ক থাকে, যে লিঙ্কগুলোতে ক্লিক করার পরে বিভিন্ন সময় বিভিন্ন এরর চলে আসে, বা হচ্ছে যে লিঙ্কে ক্লিক করে যেখানে যাওয়ার কথা সেইখানে যাচ্ছে না, না গিয়ে হচ্ছে একটা এরর পেজ চলে আসতেছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই লিঙ্কগুলো ফিক্স করতে হবে, ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করতে হবে। যেমনটা আমরা এই যে অন্যদের ওয়েবসাইট খুঁজে, একটু আগে যেমন বললাম যে অন্যদের ওয়েবসাইট খুঁজে তাদের ওয়েবসাইটে কোথায় কোথায় কি ব্রোকেন লিঙ্ক আছে, তাদেরকে আমি অফার করে আসলাম যে আপনার যে লিঙ্কটা দিছেন এই লিঙ্কটা কাজ করতেছে না, তাহলে আপনি চাইলে আমার ওয়েবসাইটের এই লিঙ্কটা ইউজ করতে পারেন। এরকম আমি তাকে তার ব্রোকেন লিঙ্কের যে সলিউশন সেটা দিয়ে আসলাম। তাহলে এখন আমারও তো এরকম ব্রোকেন লিঙ্ক থাকতে পারে আমার ওয়েবসাইটে, তাই না? তো আমার নিজেরও এই ব্রোকেন লিঙ্কগুলোকে ফিক্স করতে হবে। এরপরে হচ্ছে এই ব্রোকেন লিঙ্কগুলো ফিক্স করার জন্য আমরা কি কি টুল ইউজ করতে পারি। এখানে দেখেন আছে স্ক্রিমিং ফ্রগ, এইচ রেপস। এইগুলা দিয়ে আমরা হচ্ছে ব্রোকেন লিঙ্কগুলো খুঁজে পেতে পারি, খুঁজে বের করে তারপর হচ্ছে এগুলাকে ফিক্স করতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগস। ক্যানোনিক্যাল ট্যাগস, এই ক্যানোনিক্যাল শব্দটা আসলেই মাথার মধ্যে একটা জিনিস ঢুকাই নেবেন যে এটা হচ্ছে ডুপ্লিকেশন সলভ করার জন্য, হ্যাঁ। ডুপ্লিকেট কোনো কন্টেন্ট সলভ করার জন্য এই ক্যানোনিক্যাল ট্যাগটা, মানে ক্যানোনিক্যাল মানেই মাথায় আসবেন ডুপ্লিকেট, মাথায় নেবেন ডুপ্লিকেট মানে ক্যানোনিক্যাল মানে ডুপ্লিকেটের একটা ব্যাপার আছে এখানে। তাহলে এইখানে দেখেন, প্রিভেন্টস ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুস বাই টেলিং গুগল হুইচ ভার্সন অফ এ পেজ ইজ দ্য মেইন অন, মানে গুগলকে আমার এই ট্যাগ দিয়ে বুঝাই দিতে হবে যে আমার যে পেজগুলো আছে আমার ওয়েবসাইটে একই ধরনের বা কাছাকাছি টাইপের বিভিন্ন পোস্ট থাকতে পারে। এখন গুগলকে আমার বোঝাই দিতে হবে এই ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করে যে অ্যাকচুয়ালি আমার কোন পোস্ট বা কোন পেজটা অরিজিনাল। হ্যাঁ, এই জিনিসটা গুগলকে বোঝানোর জন্য এই ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হয়। এটা শুধু পেজের ক্ষেত্রে না, এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটটা আপনার দুইটা তিনটা ভার্সনে থাকে। যেমন অ্যামাজনের কথা যদি বলি, অ্যামাজনের আলাদা আলাদা ডোমেইন দিয়া ওয়েবসাইট ক্রিয়েট করা, তাই না? একই ওয়েবসাইট কিন্তু আলাদা আলাদা ডোমেইন ইউজ করা। সেই ক্ষেত্রে কি হয়, গুগল এই জিনিসটা বুঝতে পারে না যে অরিজিনাল সাইট কোনটা আর নকল সাইট কোনটা, ডুপ্লিকেট সাইট কোনটা। এখন এই যে ক্যানোনিক্যাল ট্যাগটা এটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমি গুগলকে বোঝাচ্ছি যে এই যে আমার যে অরিজিনাল ওয়েবসাইটটা আছে, আমি প্রথমে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি সেইটাতে আমি ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করে গুগলকে বলে দিব এটা আমার অরিজিনাল ওয়েবসাইট। এবং সেইখানে আমি আমার যে ডুপ্লিকেট ওয়েবসাইটগুলো আছে বা ডুপ্লিকেট যে লিঙ্কগুলো আছে ওই লিঙ্কগুলো আমি অ্যাড করে দিব যে এইগুলা হচ্ছে আমার ডুপ্লিকেট ওয়েবসাইট, কিন্তু এটাও আমি নিজেই ক্রিয়েট করছি, অন্য কেউ এই জিনিসটা ক্রিয়েট করে নাই।
অন্য কেউ এটা কপি করে নাই, আমি নিজেই করছি। এটা প্রয়োজন অনেক সময় হয় কেন, যে আমি যদি আপনার এই যে রিজিয়ন আলাদা করে করে যদি আমি ওয়েবসাইট রান করতে চাই তখন প্রয়োজন হবে, অথবা ভার্সন আলাদা করে যদি আমি ওয়েবসাইট রান করতে চাই তখন এটা প্রয়োজন হবে। যেমন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে বাংলা ভার্সনে, সেম ওয়েবসাইট বা সেম কন্টেন্টটাই যদি আমার হিন্দি ভার্সনে রাখতে চাই তখন কি করতে হবে, এই ক্যানোনিক্যাল ট্যাগটাকে ইউজ করে দিতে হবে যে আমার বাংলা ভার্সনটা অরিজিনাল, এবং এইখানে আমি আমার হিন্দি ভার্সনের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটাও দিয়ে দিব যে এটা আমার ওয়েবসাইট কিন্তু এটা আমার হিন্দি ভার্সনে। এটা গুগল, যদি আমি এই ট্যাগটা ইউজ না করি গুগল তখন কি করবে, আমার যে বাংলা ভার্সনটা আছে সেইটা রেখে বাকিটাকে ডিলিট করে দিবে বা স্ট্রাইক দিয়ে দিবে, অথবা ওইটাকে রেখে সে আমার অরিজিনালটাকেও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। এই কারণে আমার এই ট্যাগটাকে ইউজ করে গুগলকে বোঝাই দিতে হয় যে আমার এই দুইটা ভার্সনই আমার নিজের করা। এটা করার অনেক সময় প্রয়োজন হয় বলে আমি এটা দেখাই দিলে গুগল আর এটাকে রেস্ট্রিকশন দেয় না, ঠিক আছে। ক্রল বাজেট অপটিমাইজেশন। ক্রল বাজেট মানে কি? ক্রল বাজেট মানে হচ্ছে আমার ওয়েবসাইটে অনেক ধরনের পেজ থাকতে পারে, আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে। যেমন ধরেন আমার ওয়েবসাইটে যদি 1000 পেজ থাকে, এই 1000 পেজই গুগলের কাছে থাকবে না। আমার ওয়েবসাইটে যেমন একটু আগে বলছিলাম যে আমার রোবট ডট টিএক্সটি যে ফাইলটা আছে সে কি করবে, গুগলকে একটা ইয়া দিবে, মানে ডিরেকশন দিবে যে আমার ওয়েবসাইটের কোন পেজগুলো সে ইন্ডেক্স করবে আর কোনগুলো ইন্ডেক্স করবে না। তাহলে আমার ওয়েবসাইটে অনেক ধরনের পেজ থাকতে পারে, 1000 পেজ থাকলে সেইখান থেকে আমি গুগলকে, এমনও হইতে পারে যে আমি গুগলকে 100 পেজও ইন্ডেক্স করার অনুমতি দেই নাই, বাকি 900 পেজ আমার আন্ডারে রয়ে গেছে, আমি এই পেজগুলা ইন্ডেক্স করাইতে চাচ্ছি না। তাহলে এইখানে এই যে ক্রল, যেটার কথা বলা হয়েছে ক্রল বাজেট অপটিমাইজেশন, আমি এই যে ক্রল বাজেট অপটিমাইজেশনটা যদি ইয়া করে দিতাম, আমার যে পেজগুলো আছে যে পেজগুলা আমি রোবট ডট টিএক্সটি কে দেই নাই, যে এইগুলা ইন্ডেক্স করার প্রয়োজন নাই কারণ এগুলা অপ্রয়োজনীয়, ইউজাররা এইগুলা দেখে কোনো ইনফরমেশন পাবে না। এখন গুগলকে যদি আমি সেই পেজগুলো সহ দিয়ে দিতাম, আমার যে অপ্রয়োজনীয় পেজগুলো আছে সেই পেজগুলো সহ যদি আমি গুগলকে দিয়ে দিতাম তখন কি করতো, আমি এই যে যে পেজগুলো আমার যে ওয়েবসাইটের পেজগুলো দেওয়া হয়েছে, কেউ যদি সার্চ করতো ডিজিটাল মার্কেটিং লিখে, গুগল তখন আমার যে 1000 পেজ আছে টোটাল 1000 পেজই খুঁজতো, খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখতো। তাতে কি হইতো, অনেক সময় অনেকগুলো পেজ একসাথে ক্রল করার জন্য মাঝে মধ্যে প্রয়োজনীয় কিছু পেজ স্কিপ হয়ে যায়, প্রয়োজনীয় কিছু পেজ সে ক্রল করতে পারে না, বা হচ্ছে মাঝে মধ্যে কিছু পেজ স্কিপ করে ফেলে। তখন কি হবে, আমি এই যে অপ্রয়োজনীয় কিছু পেজ তাকে ক্রল করাচ্ছি বলে আমার যে প্রয়োজনীয় যে পেজটা সেটাই স্কিপ হয়ে যাচ্ছে। এই জন্য কি করতে হবে, আমার এই অপ্রয়োজনীয় পেজগুলোকে গুগলের কাছ থেকে রিমুভ করে ফেলতে হবে। আমার যে প্রয়োজনীয় যে পেজগুলো আছে সেই পেজগুলো যত বেশি গুগল ইন্ডেক্স করবে আমার তত ভালো ফলাফল আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত রাখার কারণ আছে। রাখার কারণ হচ্ছে আমার যে অপ্রয়োজনীয় যে পেজগুলো আছে ওইগুলো রাখার কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে অনেক ধরনের ইয়া থাকবে, কন্টেন্ট থাকবে বা অনেক ধরনের কোড থাকবে বা আমার পার্সোনাল কিছু ইনফরমেশন থাকবে, যে জিনিসগুলা আমি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না। যেমন ধরেন আমার একটা ই কমার্স পেজ, আমার একটা ই কমার্স পেজ আছে সেখানে আমার 100টা প্রোডাক্ট আছে। আমি কি করব, আমার টার্গেট কি থাকবে, ওই 100টা প্রোডাক্টই যেন মানুষের সামনে পৌঁছায়। এর বাইরে আমার ওয়েবসাইটে আরো কি কি পেজ থাকতে পারে, অ্যাবাউট থাকতে পারে, কন্ট্যাক্ট পেজ থাকতে পারে, এইগুলাও যাক কোনো সমস্যা নাই, এইগুলাও মানুষের কাছে পৌঁছাইতে হবে, এইগুলাও যাবে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে ধরেন আপনার অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে বাই নাও, এরপর হচ্ছে আপনার কি বলে আরো কম্পারিজন যে পেজগুলো আছে, এই পেজগুলো সরাসরি আমার সার্চ রেজাল্টে আসার প্রয়োজন আছে? এই পেজগুলো আমার সার্চ রেজাল্টে এসে কোনো কাজে লাগবে? আমার তো আগে হচ্ছে প্রোডাক্ট আসতে হবে, প্রোডাক্ট সার্চ রেজাল্টে আসবে, ইউজাররা দেখবে পছন্দ করবে, তারপরে অ্যাড টু কার্ট করবে, তারপরে না সে অ্যাড টু কার্ট পেজে চলে যাবে। তার আগ পর্যন্ত তো আমার এই অ্যাড টু কার্ট পেজে যাওয়ার প্রয়োজনটা নাই। তাহলে আমি শুধু শুধু কেন গুগলকে বলবো যে আমার এই পেজটা মানুষের সামনে তুমি শো করাও, এটার তো প্রয়োজন নাই, তাই না? এই জন্য হচ্ছে এই কারণে আমাদের এরকম অনেক পেজ থাকে, অনেক প্রয়োজনীয় পেজ থাকে যে পেজগুলো আমরা গুগলকে ইন্ডেক্স করতে দেই না, যে এই পেজগুলো নিয়ে তোমার কাজ করার প্রয়োজন নাই, এইগুলা ভিজিটরদের যখন প্রয়োজন হবে তখন সে এমনিই ঢুকবে,
এইগুলো আমার র্যাঙ্ক করানোর দরকার নাই, আমার যেগুলো র্যাঙ্ক করার দরকার সেইগুলাই আমি গুগলকে দিয়ে দিছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইখানে তিনটা টপিক শেষ হয়ে গেল। আমাদের অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল, এই তিনটা টপিক শেষ হয়ে গেল। এই তিনটা টপিক আপাতত এই পর্যন্তই আজকে আলোচনা। বাকি যে আলোচনাগুলো আছে, বাকি আলোচনাগুলো নেক্সট ক্লাসে করব। আর এই যে প্র্যাকটিক্যাল গুলা, এইগুলো যে প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল গুলা আমাদের এই আলোচনা শেষে তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল শুরু করব, ঠিক আছে? তাহলে আজকের আলোচনা আপাতত এই পর্যন্তই।